আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমে। আজকে আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান, অর্থাৎ আমরা লেকচার 1 এবং লেকচার 2 এই দুইটা লেকচারে যে ক্লাসগুলো করেছিলাম, যে ক্লাসগুলো দেখেছিলাম, সেই ক্লাসের আলোকেই আজকে আমাদের এই টপিকগুলোতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট লেখা দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানাবে। পাশাপাশি কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছে আজকের ক্লাসে সেটা জানাতে ভুলবে না। ক্লাসটি শেয়ার করে দিবা। ওকে ওকে হ্যাঁ, শোনা যাচ্ছে। সাউন্ড আছে তো? এই যে সাউন্ড আছে, আমি শুনছি তো। সাউন্ড আছে, আমি শুনছি। যাই হোক, মাজিদুল ইসলাম দীপু রাজশাহী থেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, আবুল কাশেম সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আলিয়া শাখাওয়াত সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ ইসলাম দিনাজপুর থেকে, ধন্যবাদ, যুক্ত থাকো। জান্নাতুল ফেরদৌস ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিকঠাক যেহেতু আছে, আমরা ক্লাসে আলোচনায় চলে যাই। তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবে, এটাই আর কি তোমাদেরকে আমার বলার। এর বাইরে বলার কিছু নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, আজকে আমাদের আলোচনার প্রশ্ন ব্যাংক সমাধান বলতে আমি এখানে তোমাকে বোঝাতে চাচ্ছি যে লেকচার 1 এবং লেকচার 2 এই দুইটা আমরা পূর্ণাঙ্গ ক্লাস করেছি। এই ক্লাসের এখান থেকে কি কি প্রশ্নগুলো এসেছে, কোন প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি তোমরা যদি আমার সাথে যুক্ত থাকো, তাহলে এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তোমাদের এখান থেকে একটি স্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম লেকচারে আমরা ব্যাকরণ পড়েছিলাম। কি ব্যাকরণ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে, আমরা তাহলে, আচ্ছা, নেট স্লো হচ্ছে না তো? হুম, এবার মনে হয় ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, লক্ষ্য করো, 1 নম্বর প্রশ্ন বলছে প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এটি আমি প্রথম ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। প্রত্যয় এবং সমাস ব্যাকরণের কোথায় আলোচিত হয়, তোমরা এটা পড়েছো নিশ্চয়। আমি বলেছিলাম যে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি আলোচ্য বিষয়ের মধ্যে ধ্বনি সংক্রান্ত যেগুলো সেগুলো ধ্বনিতত্ত্বে, তারপরে বাক্য সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত যেগুলো সেগুলো অর্থতত্ত্বে, বাক্যতত্ত্বে। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো শব্দতত্ত্বে। ওকে, শব্দ বা রূপতত্ত্ব। তাহলে প্রত্যয় ও সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলছে যে গরীয় ব্যাকরণ কে রচনা করেন। লক্ষ্য করো, গরীয় ব্যাকরণ কে রচনা করেন। গরীয় ব্যাকরণ গরীয় ব্যাকরণ কে রচনা করেন? হুম, গরীয় ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়, রাজা সাহেব রচনা করেছেন। তিনি প্রথমে রচনা করেছিলেন ইংরেজি ভাষায়, ঠিক আছে, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা 1826, হ্যাঁ 1826 সালে লিখে রচনা করেন। এরপরে 1833 সালে এটা বাংলায়
অনুবাদ করেন স্কুল বুক সোসাইটির পক্ষ থেকে, ঠিক আছে। ওকে, এরপরে আসো, বলছে পানিনি কে ছিলেন? পানিনি, পানিনি কে ছিলেন? পানিনি ছিলেন ভাষাবিদ। লক্ষ্য করো, পানিনি কে ছিলেন? ভাষাবিদ, পরিকল্পনাবিদ, ঔপন্যাসিক, বৈয়াকরণ বা ব্যাকরণবিদ, ঠিক আছে। তাহলে পানিনি কে ছিলেন? পানিনি ছিলেন ব্যাকরণবিদ, ঠিক আছে। ওকে, এরপরে আমরা পরের প্রশ্নটার দিকে একটু আসি। 4 নম্বর প্রশ্ন বলছে বাগধারা আলোচিত হয় ব্যাকরণের কোথায়? বাগধারা কোথায় আলোচিত হয়? লক্ষ্য করো, তোমরা সবাই উত্তর করবে, ঠিক আছে। তোমরা যেহেতু তোমাদেরকে আমি পড়িয়েছি, তোমরা যেহেতু আমার ক্লাসটা করেছো, দেখেছো, আশা করছি এগুলো তোমরা পারবে। তারপর আমি একটু রিভিশন দিচ্ছি যাতে তোমাদের কোনো গ্যাপ না থাকে। আজকে আমাদের শুধু প্রশ্ন আলোচনা। ওকে, লক্ষ্য করো, বাগধারা আলোচিত হয় ব্যাকরণের কোথায়? ভাষাতত্ত্বে, বাক্যতত্ত্বে, রূপতত্ত্বে, ধ্বনিতত্ত্বে। লক্ষ্য করো, আমি বলেছিলাম বাগধারা, বাগধারা বা বাগবিধি, ঠিক আছে, এটা পুরো একটি বাক্যের অর্থ। তোমরা উত্তর করার সময় তোমরা উত্তর করছো 4 নম্বর উত্তর করছো, ক, খ, গ, ঘ, যাই করো না কেন, তোমরা অবশ্যই প্রথমে 4 লিখবা, 4 লিখার পরে উত্তর যদি ক হয় ক লিখবা, উত্তর যদি খ হয় খ লিখবা, এইভাবে লিখবা, ঠিক আছে। নয়তো বা আমার জন্য বুঝার কষ্ট হয়, ঠিক আছে। ওকে, লক্ষ্য করো, বাগধারা আলোচিত হয় ব্যাকরণের কোথায়? বাগধারা আলোচিত হয় ব্যাকরণের, এখানে কোনো উত্তর নেই। যদি পূর্ববর্তী আমরা উত্তর দেখি, মানে পূর্বের যদি ব্যাকরণটা বা পূর্বের যে আলোচনা হয়েছিল সেখানে যদি দেখি, তাহলে বাগধারা আলোচিত হচ্ছিল বাক্যতত্ত্বে, কিন্তু নতুন ব্যাকরণে বলা হয়েছে বাগধারা আলোচিত হয় অর্থতত্ত্বে। কোথায়? অর্থতত্ত্বে। সুতরাং এখানে উত্তর আমাদেরকে অর্থতত্ত্বেই নিতে হবে। কেন? কারণ বাগধারা একটা সম্পূর্ণ আহ বাক্যের অর্থ নির্ণয় করে আর কি, ঠিক আছে। ভাইয়া ঢাবির জন্য কি বাংলা রিটেন পড়াবেন? ভাইয়া অস্থির হইও না, সব পড়াবো, সব পড়াবো। আমার সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ। আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি তোমাদের পড়াবো, ঠিক আছে। কোনোটা বাদ যাবে না। আমি তোমাদেরকে বলি, দেখো, আমি তোমাদেরকে এই পর্যন্ত ক্লাস নিলাম কয়টা? ধ্বনি ও বর্ণ প্রকরণ, ব্যাকরণ, এটা নিয়ে ক্লাস নিয়েছি 2টা, ঠিক আছে। তারপরে উচ্চারণ নিয়ে একটা ক্লাস নিয়েছি আপাতত, একটা নিয়েছি, আরো 2টা নিব এই কয়েকদিনে। পাশাপাশি বিদ্রোহী কবিতা থেকে তোমাদেরকে পাঠ বিশ্লেষণ কিভাবে পড়তে হবে, ঠিক আছে, সেটার নমুনা স্বরূপ আমি তোমাদেরকে পড়িয়েছি, একটা ক্লাস নিয়েছি। আজকে প্রশ্ন বিশ্লেষণ, এই প্রশ্ন সমাধান, এখানে একটা ক্লাস। তুমি দেখো এই পর্যন্ত তুমি কয়টা ক্লাস করলা বাংলার জন্য? 2টা, 3টা, 4টা, 5টা ক্লাস করেছো তুমি এই টপিকে। তুমি যদি ঠিকঠাক ক্লাসগুলো করো, ঠিকঠাক যদি আমার সাথে যুক্ত থাকো, আমি আশা করছি তুমি বাংলার সর্বোচ্চ মার্ক তুমি তুলতে পারবে। বাংলাদেশের কোনো কোচিং নাই, কোনো প্রাইভেট সেন্টার নাই যেখানে এতগুলো তোমাকে ক্লাস নিবে। আমি যতগুলো তোমাদের ক্লাস নিব, আশা করছি যুক্ত থাকো। তুমি আহ, হতাশ হবে না, বা তুমি যতটুকু চাও তার থেকে তুমি বেশি পাবে, এইটুকু আমি তোমাকে বলে রাখতে পারি। অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই আবুল কাশেম, তুমি আহ, শুধু অর্থতত্ত্ব হবে এটা, ঠিক আছে, শুধু অর্থতত্ত্ব হবে। ওকে, 5 নম্বর প্রশ্নটার দিকে আমরা আসি। প্রত্যয় সমাস ব্যাকরণের কোথায় আলোচিত হয়? এটা আমরা একটু আগে দেখলাম। এটা আলোচিত হয় কোথায়? এটা আলোচিত হয় আমাদের শব্দতত্ত্বে, ঠিক আছে। এটা আলোচিত হয় শব্দতত্ত্বে। ওকে, 6 নম্বর প্রশ্নটার দিকে আসো। বলছে গ্রিক ভাষায় ব্যাকরণ শব্দটির অর্থ কি? গ্রিক ভাষায় ব্যাকরণ শব্দের অর্থ কি? লক্ষ্য করো, গ্রিক ভাষায় ব্যাকরণ শব্দের অর্থ হলো শব্দশাস্ত্র। কি? শব্দশাস্ত্র, ঠিক আছে। ওকে, এবার আসো, তোমরা ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে। আজকে আমি তোমাদের এই ক্লাস 150টি শেয়ার চাই, ঠিক আছে, অবশ্যই শেয়ার করবে। ওকে, লক্ষ্য করো, দেখো 7 নম্বর প্রশ্ন বলছে বাংলা ব্যাকরণ প্রথম কে লিখেন? দেখো, বলছে বাংলা ব্যাকরণ প্রথম কে লিখেন। লক্ষ্য করো, বাংলা ব্যাকরণ প্রথম কে লিখেন? মদন মোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি। লক্ষ্য করো, কে হবে? কি হবে বলো?
7 নম্বর উত্তর কি হবে? উত্তর করো। 7 নম্বর উত্তর কি হবে? উত্তর করো। দেখি তোমাদের উত্তরটা কি আসে। আমি 7 নম্বর কথা বলছি। হ্যাঁ, হৃদয় খান লিখেছ 7D। দেখো, আমরা বাংলা ব্যাকরণ খুঁজে পাই। 1 নম্বরে পাই বাংলা ভাষার ব্যাকরণ, প্রথম ব্যাকরণ লিখেন মনোয়েল দা আসুমসাও। মনোয়েল, মনোয়েল দাদা লিখেন, মনোয়েল, ঠিক আছে। 2 নম্বরে লিখেছিলেন কে? এন.বি. হেলহেড। মনোয়েল লিখেছিলেন 1743। এটা লিখছে 1778। এরপরে আমরা পাই 3 নম্বরে আমরা পাই উইলিয়াম কেরি। কেরি পাই, কেরি, কেরি লিখে 1801, ঠিক আছে। তারপরে 4 নম্বর আমরা আরেকজন পাই, তিনি হচ্ছেন রাজা সাহেব। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেন 1833 সালে। দেখো তো এদের মধ্যে কার নামটা আছে এখানে? এদের মধ্যে কার নামটা আছে? আচ্ছা, এবার আসি। মনোয়েল পর্তুগিজ, ঠিক আছে। এন.বি. হেলহেড ইংরেজি, কেরি ইংরেজি, রাজা সরি বাংলা। দেখো তো প্রশ্নটার দিকে তাকাও, এই অপশনে আছে, উত্তর আছে, দেখো, লক্ষ্য করো। এখানে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে? লক্ষ্য করো, এখানে বলেছে বাংলা ভাষায়। দেখো প্রশ্নটার দিকে তাকাও, বাংলা ভাষায়, অর্থাৎ যে ব্যাকরণটা রচনা হয়েছে সেই ব্যাকরণটা বাংলা ভাষায় রচিত হইতে হয়েছে, ঠিক আছে। এখানে যেহেতু উইলিয়াম কেরি আছে, উইলিয়াম কেরি লিখেছেন ইংরেজি ভাষায়, কেরি লিখছেন ইংরেজি ভাষায়, সুতরাং এই জায়গায় উত্তর হবে খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাংলা ভাষায় ব্যাকরণ লিখেছেন। যে ব্যাকরণটা লিখেছিলেন সেটার ভাষা ছিল বাংলা। রাজা রামমোহন হইতো, কিন্তু এখানে রাজা রামমোহন সাহেব নেই। ওকে, ফাইন। এবার আমরা 8 নম্বর প্রশ্নে যাই, ঠিক আছে। 8 নম্বর প্রশ্নে যাই, লক্ষ্য করো, কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না? কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না? কোনটা আলোচ্য সূচিতে পড়ে না বলো? আলোচ্য সূচিতে কোনটা পড়ে না? মনস্তত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব। আমার তো এটাই পড়ে না। ওকে, 9 নম্বরটা দেখো, বলছে নিচের কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? সাহিত্যতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব। দেখো বলছে কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, সাহিত্যতত্ত্ব। উত্তর কি হবে? উত্তর হবে সাহিত্যতত্ত্ব, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে আসো 10 নম্বর প্রশ্ন, বলছে বাগধারা আলোচিত হয় ব্যাকরণের কোথায়? এই তো একটু আগেই পড়িয়েছি। দেখো বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা কোথায়? এই নাম্বারিং দিয়ে উত্তর লিখবা, নাম্বারিং দিয়ে, ঠিক আছে, নাম্বার দিয়ে উত্তর লিখবা। বাগধারা, সহজ কথা, অর্থতত্ত্ব, এই জায়গাতে উত্তর নাই। এগুলো দেখো আগের প্রশ্ন আর কি, ঠিক আছে, 2021 সালের, অনেক আগের প্রশ্ন তো, আজ থেকে 3 বছর আগে, ঠিক আছে। ওকে, অর্থতত্ত্বে 11 নম্বরটা দেখো, 11 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও।
11 নম্বর প্রশ্ন বলছে শব্দ শব্দ শব্দের গঠন, বচন, শব্দ শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, এগুলো কোথায় আলোচিত হয়? ঠিক আছে, কোন তত্ত্বের আলোচ্য বিষয়? দেখো তো, কারক কিন্তু আগে শব্দ তত্ত্ব ছিল, আমি ক্লাসে পড়িয়েছি কারক আগে শব্দ তত্ত্ব ছিল, কিন্তু নতুন ব্যাকরণে এটা হয়ে গেছে অর্থ তত্ত্ব। ঠিক আছে, সরি 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 আমি মিস করলাম, অর্থ তত্ত্ব বলছি কেন, এটা বাক্য তত্ত্ব। ওকে, বাক্য তত্ত্বে আলোচ্য বিষয় হয়েছে আমাদের সব কারক। সুতরাং কারক ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই হলো আমাদের শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। লক্ষ্য করো, প্রশ্নটা এসেছে 15-16 সালে। ঠিক আছে, সুতরাং সে সময় কারকটা আমাদের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বই ছিল, যে কারণে সে সময় উত্তর রূপতত্ত্ব হয়েছিল, তবে এখন কারকটা আলাদা, বাক্যতত্ত্ব। 12 নম্বর বলছে বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়, কোন ভাষায়? উত্তর করো। বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়? উত্তর করো। ক্লাসটি অবশ্যই শেয়ার করবা বাচ্চারা, ক্লাসটি শেয়ার করে দিবা। দেখো, বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয়? কোন ভাষায়? দেখো, বাংলা ব্যাকরণের কথা বলা হয়েছে, এখানে কিন্তু বাংলা ব্যাকরণ গ্রন্থ বলেনি। বাংলা ব্যাকরণ গ্রন্থ বললে কিন্তু ইংরেজি হতো, যেহেতু বাংলা ব্যাকরণের কথা বলেছে, সুতরাং আমরা এই জায়গায় উত্তর করব পর্তুগিজ। ঠিক আছে, উত্তর হবে পর্তুগিজ। ওকে। 13 নম্বর বলছে রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব আমরা জানি শব্দতত্ত্বের অপর নাম হলো রূপতত্ত্ব। উত্তর গ। ঠিক আছে, উত্তর গ। 14 নম্বর প্রশ্নের দিকে তাকাও, বলছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? দেখো তো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? ধ্বনিতত্ত্ব মানে হচ্ছে ধ্বনি রিলেটেড হতে হবে, ধ্বনি রিলেটেড, ধ্বনি সম্পর্কিত, ধ্বনি বা বর্ণ সম্পর্কিত। দেখো, ধ্বনি বা বর্ণ এটাও ধ্বনিতত্ত্বের। সন্ধি, সন্ধি শব্দের অর্থ হলো ধ্বনির মিলন, এটাও ধ্বনিতত্ত্বে। প্রত্যয়, প্রত্যয় ধ্বনি সংক্রান্ত না, এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, নত্য সত্য বিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এবার আসো 15 নম্বর বলছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? দেখো, রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দ তত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব। ওকে, দেখো তো, সন্ধি, সন্ধি হলো ধ্বনির মিলন। কারক, কারক হলো কি? বাক্যের সাথে অন্য পদের সম্পর্ক, ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক, সেটা হলো কারক, যেটা বাক্যতত্ত্বে আলোচিত হয়, আর সন্ধিটা হয় ধ্বনিতত্ত্বে। সুতরাং উত্তর হবে এই দুইটা। ঠিক আছে, উত্তর হবে এই দুইটা, যেহেতু এটা আগের প্রশ্ন, সুতরাং সে সময় কারকটা শব্দতত্ত্বে ছিল। ওকে, ওকে, এবার আসো 16 নম্বর। 16 নম্বর প্রশ্ন বলেছে বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? বাংলা ভাষায় রচিত। লক্ষ্য করো, তোমাদেরকে আমি বলেছিলাম ভাষায় আর ভাষার, ভাষার মানে সবগুলোই ভাষা, কিন্তু কোন ভাষায়, সেটা কি বাংলা ভাষায় রচিত, না হিন্দি ভাষায় রচিত, না ইংরেজি ভাষায় রচিত, না পর্তুগিজ ভাষায় রচিত, ওই দিকে নজর দিতে হবে। যেহেতু বলেছে বাংলা ভাষায় রচিত, অর্থাৎ যে ব্যাকরণটার কথা বলা হচ্ছে সেটা বাংলা ভাষায় রচিত হইতে হবে। তাহলে রচয়িতা কে? রচয়িতা হইলেন রাজা রামমোহন রায়, তার গরীয় ব্যাকরণটা হচ্ছে বাংলা ভাষায় রচিত। ওকে, এরপরে আসো 17 নম্বর। 17 নম্বর বলছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, নট ব্যাকরণ গ্রন্থ, বলছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? কোথায় মুদ্রিত হয়? কোথায়, কোথায় থেকে প্রকাশ হয়? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। ঠিক আছে, ওকে। এরপরে 18 নম্বর প্রশ্নটার দিকে তাকাও, বলছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? দেখো, আমি একটু আগে লিখলাম
1743 সালে। মনে রাখবে এই 43কে উল্টা করে দিবা, তাহলে কি হবে 34। এই 34 সালে এটা লেখা হয় বা লেখা হয়, ঠিক আছে। 34 সালে এটা ঢাকার যেই গাজীপুর আছে, গাজীপুরের ভাওয়ালে এক গির্জাঘরে এটা মনেল দে আসুনসাও লিখেন, ঠিক আছে। আর এটা প্রকাশ করা হয় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন দেখো, বলছে বচন ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? বচন, দেখো তো বচন শব্দের সাথে কি ধ্বনি বা বর্ণ বা অক্ষর, সরি ইয়েস, ধ্বনি, বর্ণ, বাক্য বা অর্থের সাথে কোনো সম্পর্ক আছে কিনা বলো। বচন, এই বচনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? কোন তত্ত্ব? উত্তর করো, বচন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? 19 নম্বর প্রশ্নের উত্তর করো। শব্দ বা রূপতত্ত্ব দুইটাই আছে, ঠিক আছে। ওকে, 20 নম্বর প্রশ্নটার দিকে দেখো, বলছে ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটা? আমি এটাও ক্লাসে পড়িয়েছিলাম, ব্যাকরণ চর্চার আদিভূমি এটা কোথায়? এটা গ্রীসে, ঠিক আছে, গ্রীসে। ওকে, তাহলে আমরা ব্যাকরণ থেকে আমরা প্রশ্ন দেখলাম, এবার আমরা ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে দেখব। প্রথমে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখব। দেখো, বলছে ডয়ে বিন্দু র ধ্বনিটি ড্যাশ 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 ধ্বনি। দেখো, ড্যাশ 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 ধ্বনি, কোন ধ্বনি? 1 নম্বর, এটা কি ধ্বনি? তরলজাত, তরল ধ্বনি, উষ্ম ধ্বনি, কম্পনজাত ধ্বনি না তারণজাত? তারণজাত, ঠিক আছে, তারণজাত হবে। ওকে, এবার আসো 2 নম্বর প্রশ্ন, বলছে সমচয়, সম যোগ চয় সমান সমান সঞ্চয়, ঠিক আছে। সম যোগ চয় এটা হচ্ছে সন্ধি, সন্ধির নিয়মে সঞ্চয় হয়, আমরা সন্ধির ক্লাসে পড়বো, কোনো সমস্যা নাই। বাবা ডিস্টার্ব দিস না। ওকে, আমরা সন্ধির ক্লাসে পড়বো, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ গুলো। তবে আমরা একটু এটা দেখি। বলছে সঞ্চয় শব্দের এখানে ম রূপান্তরিত হয়ে ইও হয়েছে চ ধ্বনি ড্যাশ বলে, অর্থাৎ এই জায়গাতে দেখো সম যোগ চয়, ঠিক আছে, সঞ্চয়, এখানে এটা হয়েছে এই রকম, সরি এইরকম হয়েছে, তাই না। এখন বলছে যে এই যে ইওটা এটা যখন হইলো তখন এটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাতে মটা ইও হইছে। কেন হইছে? কেন হইছে দেখো, লক্ষ্য করো, দেখো এই জায়গাতে ম ছিল এই পাশে, এই পাশে ছিল তয়ের অফলা, অর্থাৎ প্রথম বর্ণটা নিব আমরা, সন্ধিতে আমরা জানি প্রথম বর্ণের সাথে যুক্ত হয়। দেখো এই জায়গাতে এই মটা এই পাশে এসে ন হয়েছে আর ত হয়েছে, কেন এই জায়গাতে দেখো মটা এই জায়গাতে কেন ন হয়েছে? কারণ হচ্ছে আমি বলি, এই মটা এই পাশে এসে দন্তন্য হয়ে গেছে এই জন্য, কারণ এই ত বর্ণটা হচ্ছে আমার দন্ত ধ্বনি। কোন ধ্বনি? দন্ত ধ্বনি, অর্থাৎ এই যে ত,
এই ত তার বর্গের 5 নম্বর বর্ণের সাথে যুক্ত হবে। আমার অত কিছু তোমাদের জানার দরকার নাই, এত কিছু জানার দরকার নাই। তুমি এতটুকুই জানো যে এই যে ত, এই ত এর সাথে এই পাশের এই মটা এই পাশে এসে দন্তন্য হয়েছে, এই জন্য হয়েছে কারণ ত থ দ ধ দন্তন্য, কারণ এগুলো হচ্ছে দন্ত ধ্বনি। ঠিক আছে, দন্ত ধ্বনি 5 নম্বর বর্ণ অর্থাৎ নাসিক্য বর্ণগুলো তাদের নিজের লাইনের সাথে যুক্ত হয়ে থাকে, তাদের নিজের লাইনের সাথে যুক্ত হয়ে থাকে। এই জন্য আচ্ছা, অত তথ্য জানার দরকার নেই, আমি তোমাদেরকে যেহেতু সন্ধি পড়াই নাই, শুধু আমার কথা বলাটাই হবে। আমরা এতটুকু জানিয়ে রাখি, জেনে রাখি, এই যে চ, এই ইয়োটা চ এর কারণে ইয়ো হয়েছে, মটা ইয়ো হয়েছে কেন, কারণ হচ্ছে চ হচ্ছে তালব্য ধ্বনি। একইভাবে এই জায়গাতে মটা দন্তন্য হয়েছে এখানে ত থাকার কারণে, কারণ ত হচ্ছে দন্তধ্বনি। ঠিক আছে, এই জন্য হয়েছে, নয়তোবা এই যে এই দেখো এগুলো দিয়ে তুমি আর কি একটু ঘাবড়ে যাবে, কারণ এখানে চ ধ্বনি ড্যাশ বলে, এখন চ, চ কি ধ্বনি, চ অঘোষ ধ্বনি, চ অল্প প্রাণ ধ্বনি, চ স্পৃষ্ট ব্যঞ্জন। ঠিক আছে, এইসব জায়গায় তুমি একটু কনফিউজড হয়ে যাবে, কিন্তু আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। এটা হচ্ছে এই যে চ, চ থাকার কারণে মটা ইউ হয়েছে, কারণ চ হচ্ছে তালব্য বর্ণ, পার্থক্য এটা। ঠিক আছে, আমি সন্ধির ক্লাসে তোমাদেরকে ব্যাপারটা একটু আরেকটু ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এটা নিয়ে হতাশ হবার কিছু নাই, আর টেনশনেরও কিছু নাই। এখন যদি বলতে যাই তোমরা বুঝবা না, একটু আরো সময় নষ্ট হবে। আমরা সামনে আগাই। দেখো 3 নম্বর, 3 নম্বর বলছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত। দেখো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত। তোমরা জানো আমি তোমাদেরকে পড়িয়েছি মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 60টি, কিন্তু প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করতো যে বর্ণমালায় মৌলিক স্বরের সংখ্যা কতটি, মৌলিক স্বর কতটি, তখন উত্তর হবে কিন্তু 6টি। কেন হবে 6টি, কারণ বর্ণমালা বলেছে, বর্ণমালা মানে যাদের লিখিত রূপ আছে। আমরা জানি এর কোনো লিখিত রূপ নাই, সেজন্য এটা শুধু ধ্বনি, এটা বর্ণ না। এই জন্য যেহেতু ভাষায় বলেছে, এই জন্য আমাদের বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 60টি। ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না। ওকে, এবার আসো 4 নম্বর প্রশ্ন বলছে বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি। লক্ষ্য করো, জিহ্বার উচ্চতা অনুসারে। দেখো তো আমি তোমাদেরকে মৌলিক স্বরধ্বনির একটা চার্ট পড়িয়েছি, এইরকম এরকম একটা চার্ট পড়িয়েছি। ঠিক আছে, এরকম একটা চার্ট পড়িয়েছি, এই যে দেখো এইরকম। মনে পড়ে রস্বই রস্যু, কয়জনের মনে আছে বলো। এ এ ও অ, আরেকটি হলো স্বরে আ, এই একটা বর্ণ। ঠিক আছে, এর মধ্যে লক্ষ্য করো এটা হচ্ছে কোথায়, উচ্চতা অনুসারে প্রথম ধ্বনি। দেখো উচ্চতা, উচ্চতা অনুসারে এটা প্রথম ধ্বনি। ঠিক আছে, যদি এটা না থাকতো তাহলে এটা উত্তর হইতো। ওকে, তাহলে এই জায়গাতে আমাদের উত্তর কি, উত্তর হলো রস্বই। ওকে, এরপরে আসো, এরপরে দেখো যে বলছে 5 নম্বর বলছে কোনটি একাক্ষর শব্দ। লক্ষ্য করো অক্ষর দেখি আমরা, অক্ষর কা কা, কয়াকারে কা কয়াকারে কা, অক্ষর কয়টা, 2টা। এরপর দেখো চা চা, চয়াকারে চা চয়াকারে চা, অক্ষর কয়টা, 2টা। দেখো ভাই ভাই, লক্ষ্য করো অক্ষর কয়টা, 1টা। বোনাই, দেখো বকারে বো, নয়াকার রস্বই নাই, বোনাই, তাহলে এখানে অক্ষর 2টা, এখানে অক্ষর 2টা, এখানে অক্ষর 2টা। বুঝা গেছে, বুঝেছো না বুঝো নাই, বাচ্চারা বুঝেছো না বুঝো নাই। বলো। ক্লাসটা ভাই আজকে শুধুমাত্র 27টা শেয়ার হয়েছে, অনলি 27টি, শুধুমাত্র 27টি হয়েছে, তার মধ্যে
আমি মনে হয় দুইটা শেয়ার করলাম, দুইটা না তিনটা, গ্রুপে এবং আমার প্রোফাইলে। তাহলে তোমরা কয়টা শেয়ার করলে? আচ্ছা, শেয়ার করো, শেয়ার করে দাও। 6 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। বলছে নিচের কোন ধ্বনি বাংলায় নেই? নিচের কোন ধ্বনিটা বাংলায় নেই? অর্থাৎ দেখো, ওষ্ঠ, ওষ্ঠ মানে কোন বর্ণ, কোন বর্ণগুলো? প বর্গ। তালব্য, চ বর্গের বর্ণগুলো। মূর্ধন্য, ট বর্গের বর্ণগুলো। কোনটা নাই? এটা আমাদের বাংলায় নেই। ঠিক আছে, ওকে। এরপরে আসো 7 নম্বর। বলছে বাংলা বর্ণমালাভুক্ত ওই আর ও বর্ণ দুইটা হচ্ছে কি? দেখো, এই দুইটা লিখিত রূপ আছে, অর্থাৎ এই দুইটা কি? এই দুইটা হচ্ছে যৌগিক স্বরক একক বর্ণ। সুতরাং আমাদের উত্তর কি হবে? উত্তর হবে যৌগিক বর্ণ। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছো বাবুরা? বুঝেছো? আচ্ছা, এবার আসো, লক্ষ্য করো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটার দিকে একটু দেখো। বলছে কোনটি একাক্ষর শব্দ? একাক্ষর অর্থাৎ ওই যে একটু আগে বললাম একটা অক্ষর। দেখো তো, মা মা, মা মা কয়টা? দুইটা। দিদি, দি দি কয়টা? দুইটা। দেখো, জল, জল জল জল, তুমি কিন্তু জল 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 বলতে পারবো না, কারণ এটা শব্দই হলো কি জল। ঠিক আছে। এখানে দেখো আম্মা, আম ময়াকারে মা, আম্মা। তাহলে এখানে অক্ষর কয়টা? দুইটা। এখানেও দুইটা, এখানেও দুইটা। এখানে কয়টা? মাত্র একটা। তাহলে আমাদের উত্তর 8-এর উত্তর কি হবে? 8-এর উত্তর গ। ওকে। 9 নম্বর আসো, বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? লক্ষ্য করো, একটা প্রশ্ন দেখো। বলছে বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? লক্ষ্য করো, বলছে সংযোজক অব্যয়ে পদের মধ্যে বিসর্গ থাকলে, দেখো, বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? অর্থাৎ বিসর্গ সমান সমান হসন্ত, এটা কখন শোনা যায়? বলছে সংযোজক অব্যয়ে পদের মধ্যে বিসর্গ থাকলে বিস্ময়সূচক অব্যয়ে, বিয়োজক অব্যয়ে। সংযোজক অব্যয়ে, এই সংযোজক অব্যয়ে কিসের জন্য শোনা যাবে? পদের মধ্যে বিসর্গ থাকলে, পদের মধ্যে বিসর্গ থাকলে এটা পরের বর্ণের দ্বিত্ব করে। বিয়োজক অব্যয়, এটা আসলে তার সাথে না, বিস্ময়সূচক অব্যয়। কেন? বড্ড লেগেছে, বড্ড লেগেছে। ঠিক আছে। বলছে আহ কি যন্ত্রণা। দেখো, এই যে বিস্ময়সূচক। ঠিক আছে। তাহলে বিস্ময়সূচক অব্যয়ের ক্ষেত্রে এই বিসর্গটি ব্যবহার হয় আমাদের। ঠিক আছে, ওকে। এবার আসো 10 নম্বর। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কি বলে? এটি হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারের একটি আলোচনা। ধ্বনি পরিবর্তন। ঠিক আছে। ধ্বনি পরিবর্তন হলো আয়নার মতো ঝকঝকে। আয়নার মতো ঝকঝকে। তুমি দেখবে আর উত্তর করবে, তুমি দেখবে আর বলবে যে এটা এই ধরনের পরিবর্তন, এটা এই ধরনের পরিবর্তন। ঠিক আছে, তুমিই পারবা। তুমি জাস্ট দেখবার উত্তর করবা। এটার মতো সহজ ব্যাকরণের আর কোনো চ্যাপ্টার নাই, মনে রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি দেখবার পারবা, পরিবর্তন দেখবা। ওকে। অল্প প্রাণ ধ্বনি যখন, সরি, মহাপ্রাণ ধ্বনি যখন অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনিতে উচ্চারিত হয়, তখন তাকে বলা হয় ক্ষীণায়ন। ঠিক আছে। অর্থাৎ মহা, মহা মানে কি? মহা মানে বেশি। এই বেশি থেকে যখন সেটা অল্প হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় ক্ষীণায়ন। ক্ষীণ, ক্ষীণ হওয়া আর কি, ক্ষীণায়ন। ঠিক আছে। যখন অল্প থেকে, অল্প প্রাণ ধ্বনি থেকে বেশি হবে, তখন সেটাকে বলা হয় পিনায়ন। কি বলা হয়? পিনায়ন বলা হয়, পিনায়ন। এটা তোমাকে জানতে হবে। তুমি যদি স্টাডি না করো, তুমি যদি না পড়ো, তাহলে তুমি কিভাবে জানবা? এটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, বাংলা তোমাকে জানতে হবে। বাংলা জেনে তোমাকে পড়াতে হবে বা পড়তে হবে, না জেনে তুমি পারবা না। বিষয়গুলো ইন্টারেস্টিং, অনেক অনেক মজার। ঠিক আছে, তোমাকে জেনে পড়তে হবে। ওকে। বেশি থেকে অর্থাৎ মহাপ্রাণ থেকে অল্প প্রাণে গেলে সেটাকে বলা হয় ক্ষীণায়ন। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ হইলে সেটাকে বলা হয় পিনায়ন। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে
এই আমি হাবিবুর রহমান, তুমি হয়তো আমার পেজে আজকে নতুন। তুমি যে প্রশ্নটি করেছো এরকম প্রশ্ন আর করো না, এগুলো আমি আসলে একটু বিব্রত হই এই প্রশ্নগুলো করলে, কারণ আমি তোমাদের ক্লাস নিই, পাশাপাশি তোমাদের কমেন্ট গুলো দেখি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসো, যদি ঘোষই থাকে, ঘোষ ধ্বনি থাকে, ঘোষ ধ্বনি থেকে যদি অঘোষ হয়, কি হয়? অঘোষ হয়, তখন সেটাকে বলা হয় অঘোষী ভবন। যখন অঘোষ থেকে ঘোষ হয়, অঘোষ থেকে ঘোষ, তখন সেটাকে বলা হয় ঘোষী ভবন। ঠিক আছে, ঘোষী ভবন। ওকে, আমি যে চারটা তথ্য লিখলাম না, এই চারটা তথ্য তোমরা একটু স্ক্রিনশট দিবে, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট দিবে, চারটা তথ্য তোমরা একটু জেনে নিবে। হ্যাঁ, আমি ধ্বনি পরিবর্তনের ক্লাসে, আমি ধ্বনি পরিবর্তন তিনটা ক্লাস নিব, তিনটা ক্লাস নিব, এবং তিনটা ক্লাস করলে ধ্বনি পরিবর্তন থেকে যে প্রশ্নটা আসুক সেটাই তুমি পারবে। আচ্ছা, ওকে, এবার আমরা আসি 11 নম্বর প্রশ্নে। তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আমি আন্দাজ করছি। আমরা একটু 11 নম্বরে আসি। বলছে পাশাপাশি অবস্থিত এবং উচ্চারিত দুটি স্বরের যুক্ত রূপকে কি বলা হয়? যুক্ত রূপকে কি বলে? দেখো, পাশাপাশি অবস্থিত, ওই যে দেখো পড়িয়েছিলাম, ও রসই ওই সমান সমান কি হয়? ওই, ঠিক আছে, ওই। ওকে, ও যোগ রস্য সমান সমান কি? ও। ওকে, তাহলে এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যৌগিক বর্ণ। যৌগিক বর্ণ বা সান্ধ্য স্বর, যৌগিক স্বর, ঠিক আছে, অনেকগুলো নাম আছে, সুতরাং এটা উত্তর হবে সান্ধ্য স্বর বা সান্ধ্যক্ষর, ঠিক আছে? যুক্তাক্ষর হবে না, সান্ধ্যক্ষর বা সান্ধ্য স্বর হবে। ওকে, এখন আসো, যদি বলা হয় ওই বর্ণটিতে কি কি বর্ণ আছে, ওই বর্ণে কি কি বর্ণ আছে, তাহলে আমরা কি বলবো? ও রস্যই ওই, ঠিক আছে, দুইটা বর্ণ আছে, বা ও বর্ণটিতে কয়টা বর্ণ আছে? এই দুইটা বর্ণ আছে। ওকে, 12 নম্বরটা আসো, যুগ্ম স্বরধ্বনি কোনটা? এই তো এই মাত্র বললাম যুগ্ম স্বর, অর্থাৎ দুইটা স্বরধ্বনি থাকে কোনটাতে? ওইতে, অ রস্যই ওই, ঠিক আছে? ওকে, এবার 13 নম্বরে আসো। 13 নম্বরে বলছে যে চন্দ্রবিন্দু মূলত কিসের পরিবর্তিত রূপ? চন্দ্রবিন্দু আমি তোমাদেরকে গত ক্লাসে মনে হয় পড়াইছিলাম, গত ক্লাসে না, হ্যাঁ গত ক্লাসেও পড়াইছিলাম সম্ভবত, যে চন্দ্রবিন্দু কি করে? নাক দিয়ে বাতাস বের করে, অর্থাৎ এটা নাসিক্য। এটা কি করে? অনুনাসিক, অনুনাসিক বা সানুনাসিক বা আনুনাসিক, এটা করে আর কি, অনুনাসিক। যাই হোক, উত্তর হবে গ। ওকে, আচ্ছা, ওকে, এবার আমরা 14 নম্বর প্রশ্নটাতে আসি, লক্ষ্য করো। বলছে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? এই ধ্বনি নির্দেশ করছো তুমি, অর্থাৎ তুমি যেটা আওয়াজ করছো সেটাকে লিখছো, সেটা কি হবে? বর্ণ, কারণ তুমি মুখে বলছো ক, আর এখানে লিখছো, যখন লিখছো তখন সেটা বর্ণ, আর যখন মুখে বলছো তখন সেটা হচ্ছে কি? ধ্বনি, ঠিক আছে? ওকে, এবার আসো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এখান থেকে কি কি প্রশ্ন দেখো। বলছে উচ্চারণের স্থান অনুসারে, অর্থাৎ জন্ম পরিচয় অনুসারে এ প ধ্বনি কোনটা? মানে প কি? প হচ্ছে ওষ্ঠধ্বনি। কেন? প উচ্চারণ করার সময় ঠোঁট দুইটা আটকে যায়, প, ফ, ব, ভ, ঠোঁট আটকে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ওষ্ঠ ব্যঞ্জন। ওকে, 16 নম্বরটাতে আসো। 16 নম্বর বলছে বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? দেখো, তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছি যে অর্ধমাত্রার স্বরধ্বনি একটি, সেটা হলো কি? রি।
রি যদি একটা হয় এবং এই রি হলো 7 নম্বর বর্ণ, তাহলে ব্যঞ্জন আছে অর্ধমাত্রা কয়টা? 7টা। তাহলে এই 7 আর 1 8, তাহলে বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ আছে 8টা। যারা আজকে আমার সাথে নতুন যুক্ত হয়েছে তারা দেখো আমার এই পেজটিতেই 3-4টা ক্লাস নেওয়া আছে তোমাদের অ্যাডমিশনের উপরে, তোমরা এই ক্লাসগুলো করে নিবে, ঠিক আছে? ওকে, 17 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। বলছে কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে? দেখো, কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে? আমি তোমাদেরকে পড়িয়েছি 1 2 3 4 5, এই যে 3 4 5, এই 3 4 5 কে বলা হয় ঘোষ, আর এই যে 1 2 এটাকে বলা হয় কি? অঘোষ। অঘোষ। আবার পড়িয়েছিলাম অল্প প্রাণ ধ্বনি মানে বেজোড় বর্ণগুলো, আর মহাপ্রাণ ধ্বনি মানে জোড় বর্ণগুলো। ওকে, তাহলে ঘোষ ধ্বনি কোনগুলো? দেখো, বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি, তাহলে উত্তর হবে ঘ। ওকে, এরপরে আসো 18 নম্বর। বলছে কোনগুলো, লক্ষ্য করো, কোনগুলো অঘোষ স্বল্প প্রাণ? স্বল্প মানে কি? অল্প, ঠিক আছে? অল্প প্রাণ ধ্বনি। অঘোষ, অঘোষ মানে কি? 1 2, মনে রাখবে অঘোষ মানে 1 2। 1 2 এর মধ্যে অল্প প্রাণ, অল্প প্রাণ মানে কি? বেজোড়, অর্থাৎ বর্গের 1 নম্বর বর্ণ। 1 নম্বর বর্ণ কোনটা? ক, চ, ট, ত, প। তাহলে উত্তর দেখো তো কোনটা? ক, চ, ট, ত, প কোথায় আছে? ক নম্বরে আছে। দেখো, ক নম্বরে আছে ক, চ, ট, ত, প। তাহলে উত্তর হবে আমার 18 ক। ওকে, এবার 19 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 19 নম্বর প্রশ্ন বলছে কোনটি নাসিক্য বর্ণ? কোনটি কি বর্ণ? নাসিক্য বর্ণ। নাসিক্য মানে কি? নাক দিয়ে বাতাস বের করবে। কোনগুলো? উ, ইউ, মূর্ধন্য, দন্তন্য, ম। ওইদিকে আছে অনুস্বার আর চন্দ্রবিন্দু। এই কয়েকটা হচ্ছে আমাদের নাসিক্য। তাহলে এখানে কোনটা নাসিক্য? গ নম্বরটা হলো নাসিক্য। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। ওকে, 20 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। বলছে বাংলা ভাষায়, বাংলা ভাষায় দন্ত, মশা কামড়াচ্ছে রে। বাংলা ভাষায় দন্তমূলীয় মূর্ধন্য বর্ণ হলো, দন্তমূলীয়, ওই যে বলছিলাম মূর্ধন্য বর্ণ মানে কি? ট ঠ ড ঢ ঢ মূর্ধন্য। তাহলে কোনটা? ট ঠ ড ঢ মূর্ধন্য, উত্তর ঘ। এবার আসো উচ্চারণ স্থান অনুযায়ী ক কোন ধরনের বর্ণ? উচ্চারণ স্থান মানে জন্ম পরিচয় অনুযায়ী ক কোন ধরনের বর্ণ? তাহলে দেখো, ক হচ্ছে কি বর্ণ? ক হচ্ছে কণ্ঠ। ক খ গ ঘ উ, দেখো এই যে কণ্ঠ, এটা হচ্ছে কণ্ঠ। এই কণ্ঠে এসে বাতাসটা আটকে যায়। বলছে ক, খ, গ, ঘ, এভাবে উচ্চারণ করি, অর্থাৎ কণ্ঠে এসে বাতাসটা আটকে যায়। এই জন্য এটাকে বলা হয় কি? কণ্ঠ বর্ণ। ওকে, 22 নম্বর। বলছে নিচের কোনটি অর্ধস্বর ধ্বনি? অর্ধস্বর ধ্বনি তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে একটা শব্দ লিখলাম মই, দেখো একটা শব্দ লিখলাম মই, এই মই শব্দটার দিকে তাকাও। এই ময়ের সাথে কোনো বর্ণ নাই মানে তার সাথে একটা অ আছে। এই অ আর এই রস্বই, দেখো তো এই অ আর রস্বই দুইটা পাশাপাশি যুক্ত হয়েছে না? দুইটা বর্ণ পাশাপাশি, এই পাশাপাশি হবার কারণে এটাকে বলা হয় যৌগিক স্বর। ওই যে যৌগিক স্বর করলাম আমরা 25টা, এটা হচ্ছে যৌগিক স্বর। এই যৌগিক স্বরের মধ্যে প্রথম স্বরটা যত সময় ধরে উচ্চারিত হয়, পরের স্বরটা অত সময় ধরে উচ্চারিত হইতে পারে না। এই জন্য পরের স্বরটাকে বলা হয় কি? অর্ধস্বর। এরকম আমাদের অর্ধস্বর আছে 4টা। কোন 4টা? আছে আমাদের রস্বই, রস্ব উ, এ, আর এটা হলো ও। এই 4টা হলো আমাদের অর্ধস্বর। তাহলে এখানে কোনটা অর্ধস্বর? দেখো, বলে ফেলো কোনটা অর্ধস্বর? কোনটা? উত্তর করো। 22 নম্বর কোনটা? গ, ঘ, উত্তর দুইটা, ঠিক আছে? ওকে, 23 নম্বর। বলছে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টা? আমরা জানি মাত্রাহীন স্বরধ্বনি হলো শেষের 4টা। এই 4-এর সাথে বলছি আর 2 যোগ করে দিলেই ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ পাওয়া যায়। অর্থাৎ 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 আর 4-এ কত? 10। এই 10টা হইল মাত্রাহীন বর্ণ, ঠিক আছে? আমরা এটা পড়েছি। ওকে, এবার আসো 24 নম্বর। 24 নম্বরে কি বলেছে? 24 নম্বরে বলেছে, লক্ষ্য করো,
আমাকে দেখা যায়? আমাকে দেখা যায় না। আমাকে না দেখা গেলে হবে রে। ওকে। চাকরিতে হবে। আচ্ছা, লক্ষ্য করো যেটা বলছিলাম। 24 নম্বর 24 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও। 24 নম্বর বলছে কি যে চ ছ জ ঝ ইয় এ বর্ণগুলো কোন ধ্বনির সাথে সম্পর্কিত? কোন ধ্বনি? এটা হচ্ছে তালব্য ধ্বনি, অর্থাৎ তালু থেকে উচ্চারণ হয়। চ ছ জ ঝ ইয়, ঠিক আছে, তালব্য ধ্বনি আমরা পড়েছি। এবার আসো, বলছে যে উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উচ্চারণ স্থানের নাম অনুসারে। দেখো, আমাদের যে নতুন ব্যাকরণে ভাগ করেছে 7 ভাগে, আর আমাদের পুরনো ব্যাকরণে ভাগ করেছে 5 ভাগে, ঠিক আছে। উত্তর এখানে দুইটাই, তবে এই ক্ষেত্রে আমরা 7কে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। 7কে নেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে বলা হয়েছে কণ্ঠধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, তালব্য, মূর্ধা, তারপরে বলা হয়েছে অগ্রদন্ত, অগ্রদন্ত, দন্তমূলীয়, দন্তমূলীয়, আরেকটা হলো কি 1 2 3 4 5 6, হ্যাঁ আরেকটা হলো ওষ্ঠ। এই তো, এই কয়েকটাকে বলা হয়েছে কি যে উচ্চারণ স্থান অনুযায়ী এই 7টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। ওকে, এই যে কণ্ঠ এবং কণ্ঠনালীয় কাছাকাছি, ঠিক আছে। অগ্রদন্ত আর দন্ত, ঠিক আছে, এই দুইটা একই জিনিস। একটা অগ্রদন্ত বলতে দাঁতের আগা, এই যে এটা হচ্ছে অগ্রদন্ত আর এটা হচ্ছে দন্তমূলীয়, পার্থক্য হলো এটা। ওকে, প্রশ্ন দেখা যাচ্ছে না। বুঝছো? ওকে, এবার আসো 25 নম্বর আমরা দেখলাম। এবার আসি আমরা 26 নম্বর, নাম্বার 26। দেখো বলছে কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি কোন দুইটা? অঘোষ, অঘোষ মানে কি 1 2, ঠিক আছে, অঘোষ। তাহলে দেখো ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ, এগুলো হলো অঘোষ ধ্বনি। তাহলে এগুলোর মধ্যে কোনটা? চ ছ। ওকে। 27 নম্বর প্রশ্ন বলছে কণ্ঠধ্বনি উচ্চারণের সময়, কণ্ঠধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্র থেকে কম্পিত বাতাস তালুতে চাপ খায়, স্বরযন্ত্র থেকে কম্পিত বাতাস কোমল তালুতে চাপ খায়। কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি কি? কণ্ঠধ্বনি এই যে এটা এই যে এটা হলো কণ্ঠ, এই কণ্ঠে এসে বাতাসটা আটকে যায়, আটকে যাওয়ার পরে ক খ গ ঘ উচ্চারণ হয়। বাতাসটা আটকে যায়, ছেড়ে দিই, তারপরে উচ্চারণ হয়। এই যে এরকম বাতাসটা আটকে গেল, ক খ গ, ঠিক আছে, এভাবে আটকে যায়। জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে আটকে যায়। উপরে যে আমাদের তালুটা আছে সেই তালুটা হলো একেবারে নরম, মাঝে মাঝে মাছের কাঁটাটা আটকে যায়। আমাদের মাছ যখন আমরা খাই তখন মাছের কাঁটাটা আটকে যায়, সেটা হচ্ছে আমাদের নরম তালু। তো ওই তালুতে আর কি বাতাসটা চাপ খায়, ঠিক আছে। উত্তর হবে খ। এবার আসো 28 নম্বর, বলছে বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কতটি? বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা হলো 34টি। আমার বইয়ে পাবা, আমি লিখে দিয়েছি 34টি, পাশাপাশি হইল 60টি মৌলিক স্বর আছে। মোট 41টি হলো ধ্বনিমূল, ঠিক আছে। এই 41টি বাংলা ভাষার ধ্বনিমূলের মধ্যে 60টা হলো স্বরধ্বনিমূল আর 34টা হলো ব্যঞ্জন ধ্বনিমূল। ওগুলো নিয়ে আমি এখন আর কথা বলবো না, ভিডিও বড় হয়ে যাবে, ক্লাস বড় হয়ে যাবে। ওকে,
29 নম্বর, কোনটি বাকযন্ত্র নয়? আমি ধ্বনি প্রকরণ পড়াতে গিয়ে তোমাদেরকে বাকযন্ত্র পড়াইছি, ঠিক আছে? বাকযন্ত্র ফুসফুস, শ্বাসনালী, এই যে ইত্যাদি ইত্যাদি করতে করতে ওষ্ঠ আর হচ্ছে নাক, এগুলো পড়াইছি। তো সে জায়গায় দেখো, এই যে করটি, করটি বলে কোনো কিছু ছিল না। করটি হলো মাথার খুলি, মাথার খুলিকে বলা হয় করটি। করটি আমাদের বাকযন্ত্রের অংশ নয়। ওকে, এরপরে আসো 32 নম্বর, সরি 30 নম্বর। 30 নম্বরে বলছে কি যে হ একটি কি ধ্বনি? হ, দেখো তো, হ হচ্ছে কি ধ্বনি এই জায়গাতে? এখানে আমরা দেখতে পাচ্ছি তালব্য ধ্বনি হবে না, তালব্য ধ্বনি হবে না, মূর্ধন্য ধ্বনি হবে না, কণ্ঠ ধ্বনি কাছাকাছি মনে হয় না? কাছাকাছি মনে হচ্ছে। ওকে, এবার আসো উষ্ম ধ্বনি। উষ্ম ধ্বনি তো পড়াইছিলাম, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই চারটাকে বলা হয় কি? উষ্ম বর্ণ, উষ্ম ব্যঞ্জন। সুতরাং আমরা উত্তর নিব উষ্ম ধ্বনি আর কি, ঠিক আছে? কণ্ঠ নালীয় হইলে তখন এটাও হতো। ওকে, এবার আসো 31 নম্বর। 31 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও। 31 নম্বর প্রশ্নে বলছে যে আ ধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠের আকৃতি কেমন হয়? দেখো তো, আমরা যে একটু আগে ছক আঁকলাম, ছকের শেষে ছিল আ ধ্বনি, এরকম শেষে ছিল আ ধ্বনি, ঠিক আছে? শেষে ছিল আ ধ্বনি একেবারে নিচে, যেটা কোথায় ছিল? কেন্দ্রে ছিল, আবার নিচে ছিল। নিচে থাকলে কি? নিচে থাকলে সেটা বিবৃত। সুতরাং এখানে উত্তর হবে কি? উত্তর হবে বিবৃত। ওকে, এবার আসো 32 নম্বর। বলছে ফলা যুক্ত শব্দ কোনটি? ফলা যুক্ত শব্দ, ফলা। আমরা বলেছিলাম ফলা হচ্ছে কয়টা? 6টা। মজার, লবণ। এবার দেখো এই কয়েকটা বর্ণের কোন একটা বর্ণ কোথায় যুক্ত আছে? দেখো, যুক্ত ব্যঞ্জন কয়ের সাথে যুক্ত আছে? ত। কয়ের সাথে যুক্ত আছে কি? কয়ের সাথে যুক্ত আছে ত। এটাতে দেখো যুক্ত আছে কি? ল, যুক্ত আছে ল ল। এটা দেখো যুক্ত আছে কি? পয়ের সাথে স। এটাতে দেখো যুক্ত আছে কি? র, র এর সাথে কি? র এর সাথে জ। আমরা জানি ফলা সবসময় বর্ণের পরে যুক্ত হয়, অর্থাৎ দ্বিতীয় বর্ণ, যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণ হবে ফলা। দেখো তো, ত, ত কি ফলা? না, ত ফলা না। ল কি ফলা? হ্যাঁ, এই যে ল, ল হইল ফলা। উত্তর খ। স ও ফলা না, জ ও ফলা না। ওকে, এরপরে আসো 33 নম্বর। 33 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও। বলছে বাংলা ব্যঞ্জন বর্ণ বিন্যাসে কয়টি বর্গ লক্ষ্য করা যায়? বর্গ কয়টা? বর্গ দেখো, ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণকে আবার 5টি বর্গে ভাগ করা হয়েছে। কয়টি বর্গে? 5টি বর্গে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ, 5টি। ওকে, এরপর আসো 34 নম্বর। কোনগুলো বর্গীয় বর্ণ নয়? ক থেকে ম পর্যন্ত সবগুলো হচ্ছে বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ। তাহলে চ, ছ, জ, ঝ, ঞ, এটা হচ্ছে চ বর্গের বর্ণ। কোন বর্গ? চ বর্গীয়। ত, থ, দ, ধ, দন্ত ন, এটা হচ্ছে ত বর্গের বর্ণ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটা হচ্ছে ট বর্গের বর্ণ। দেখো তো, অন্তঃস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, এটা কি কোন আমাদের 25টা বর্ণের মধ্যে পড়ে না? তাহলে উত্তর হচ্ছে গ। 35 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। ধ্বনি ও বর্ণের পার্থক্য কি? বর্ণ হলো আর ধ্বনি হলো, পার্থক্য হলো চিহ্ন ও অর্থ প্রকাশ। কারণ বর্ণ হলো চিহ্ন, চিহ্ন ক, খ, গ, ঘ, এগুলো কি? এগুলো হচ্ছে রূপ, এগুলো সংকেত, এগুলো চিহ্ন। আর এগুলো যখন আমরা মুখে বলি তখন এগুলো কি করে? অর্থ প্রকাশ করে। ওকে, এরপরে আসো 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা বর্ণমালায়, বর্ণমালায় আনুনাসিক বর্ণ কয়টা? বর্ণমালায় কোন বর্ণ কয়টা? আনুনাসিক বা অনুনাসিক বর্ণ কয়টা? লক্ষ্য করো, অনুনাসিক বর্ণ হচ্ছে আমাদের বর্গে আছে 5টা, বর্গের বাইরে আরো 2টা। মোট আমাদের বাংলা বর্ণমালায় আছে 7টা, বর্গে আছে 5টা। আর যদি ধ্বনির কথা বলা হয়, ধ্বনি আছে 3টা, যেটা আমি পড়াইছি তোমাদের। তো সুতরাং এই জায়গাতে যেহেতু 5 আমরা দেখতে পাচ্ছি, সুতরাং উত্তর হবে 5। ওকে, এতটুকু কি বুঝছো বাচ্চারা? এতটুকু কি বুঝতে পেরেছ? ওকে, বুঝলে কমেন্ট করবা।
এবার আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রশ্ন নম্বর 37 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। বলছে কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণ মাত্রা দিয়ে লেখা হয়? কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণ মাত্রা দিয়ে লেখা হয়? দেখো ওই যে বলছিলাম মাত্রা মাত্রা পড়তে হবে, দেখছো এটা 22-23 সালে আসছে। ওকে, দেখো ব্যঞ্জন বর্ণ পূর্ণ মাত্রা দিয়ে লিখতে হয়। আমরা জানি স্বরবর্ণ পূর্ণ মাত্রা কয়টা? পূর্ণ মাত্রা প্রথম 6টা। বলছি ব্যঞ্জনও প্রথম ব্যঞ্জনও 6টা, তার পূর্বে 2 বসাবো, তাহলে কত হয়? 26। উত্তর হবে 26, যেহেতু ব্যঞ্জন বলছে সুতরাং 26। ওকে, আবার আসো 38 নম্বর। বলছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? এটা তো একটু আগে বললাম, মাত্রাহীন বর্ণ আমাদের 10টি। কয়টি? 10টি। এই যে 10টি মাত্রাহীন বর্ণ, 10টি। ওকে, 39 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। বলছে মহাপ্রাণ বর্ণ কোনটি? মহাপ্রাণ বর্ণ মানে হলো জোর বর্ণ, জোর জোর বর্ণ। জোর কোনগুলো? 2 আর 4, এই দুটো হলো জোর। দেখো তো ত থ দ, দ হলো 3 নম্বর, চ ছ জ, জ হইল 3 নম্বর, তারপরে কি র, র মানে কি বয়ের নিচে ফোঁটা দিলে র, প ফ ব, ব হচ্ছে 3 নম্বর। এবার দেখো চ ছ জ ঝ, ঝ হচ্ছে কত নম্বর? 4 নম্বর। উত্তর কোনটা? উত্তর হলো ঘ। আশা করছি বুঝতে পেরেছি, উত্তর ঘ। ওকে, চল্লিশ। কোন ধ্বনি উচ্চারণের নাসিক্যতা থাকে না? কোন ধ্বনি উচ্চারণের নাসিক্যতা থাকে না, অর্থাৎ কোন ধ্বনি নাসিক্য ধ্বনি না? ইও নাসিক্য ধ্বনি 5 নম্বর, উ 5 নম্বর নাসিক্য ধ্বনি, ইও 5 নম্বর নাসিক্য ধ্বনি। অনুস্বার, অনুস্বার সমান সমান কি? উ, এই যে উ, তাহলে কোনটা? রি, রি কি নাসিক্য না? 41 নম্বর দেখো, বলছে কোনটি নাসিক্য ধ্বনি? ওই যে একই কথা, 5 নম্বর কোনটা? এই যে 5 নম্বর ম, ম হইল নাসিক্য ধ্বনি। এরপরে আসো 42, কোনটি কম্পন জাত ধ্বনি? কম্পন জাত ধ্বনি হলো র, র কই? র, র হলো কম্পন জাত ধ্বনি। তারণ জাত ধ্বনি হলো ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র। এই যে ডয় বিন্দু র, এটা হলো তারণ জাত, ঠিক আছে। ল, ল হলো তরল বর্ণ বা পার্শ্বিক বর্ণ, ঠিক আছে। আর ব, ব একটা হচ্ছে অন্তস্থ ব, যেটা আমাদের বর্ণমালায় নেই, আরেকটা হলো বর্গীয় ব, ঠিক আছে। ওকে, 43 বলা হচ্ছে উচ্চারণের সময় মুখ বিবর, ঠিক আছে, বিবর উন্মুক্ত থাকে বলে, মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলা হয়? আকে কি ধ্বনি বলা হয়? লক্ষ্য করো, আধুনিকে কি ধ্বনি বলা হয়? বিবৃত স্বরধ্বনি। প্রশ্ন বলে দিচ্ছে মুখ বিবর কি থাকে? উন্মুক্ত থাকে, অর্থাৎ তোমার মুখটা এরকম হা হয়ে যায়, ঠিক আছে, এই জন্য এটা কি? বিবৃত ধ্বনি। ওকে, এরপর আসো 44 নম্বরে কি বলছে? নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি? দ্বিস্বর, ভাইয়া এই তো দ্বিস্বর। দ্বিস্বর মানে কি? দ্বিস্বর মানে হচ্ছে যৌগিক স্বর, যৌগিক স্বর। দ্বিস্বর মানে কি? দ্বিস্বর মানে হচ্ছে যৌগিক স্বর, অর্থাৎ পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকবে। দেখো এই যে লক্ষ্য করো, এই জায়গাতে সরিয়া আম, সরিয়া আছে, এর সাথে ম আছে, দেখো তো দুটো স্বরধ্বনি আছে? নাই, অর্থাৎ দ্বিস্বর না। ঝুপ, ঝ, ঝয়ের সাথে কি আছে? রস্যু, রস্যুর পরে কি আছে? প, দেখো দুইটা স্বরধ্বনি নাই, বাদ। লি, লি, দেখো ল, লয়ের সাথে রস্য ই, তারপরে কি আবার ল, লয়ের সাথে আবার রস্য ই। দেখো তো পাশাপাশি কি স্বরধ্বনি আছে? না, পাশাপাশি স্বরধ্বনি নাই, পাশাপাশি স্বরধ্বনি নাই। ওকে, তাহলে পাশাপাশি স্বরধ্বনি কোনটা? উত্তর হবে ক নম্বর। এবার একটু বুঝাই দেই, দেখো আছে কি সরিয়া আর হচ্ছে অন্তস্থ। অন্তস্থকে বলা হয় অর্ধস্বর, অর্থাৎ এই অন্তস্থটা হয়েছে এইভাবে, সরিয়া যোগ এ সমান সমান কি? সমান সমান হচ্ছে আয়। যেমন না যোগ এ সমান সমান কি? সমান সমান হলো নাই, ঠিক আছে, বুঝা গেছে। খা যোগ এ সমান সমান কি? খায়। তাহলে এই যে এ আর এই যে আকার,
পাশাপাশি যুক্ত হয়েছে বলে এটাকে দ্বিস্বর ধ্বনি বলা হচ্ছে। ওকে, উত্তর হবে ক। 44 উত্তর হবে ক। এবার আসো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলছে নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি? অঘোষ মানে কি? অঘোষ মানেই হলো 1 আর 2। দেখো তো, ল অন্তস্থ জ র ল, ল হচ্ছে 3 নম্বর। 3 নম্বর মানে কি? 3 নম্বর মানে হলো ঘোষ। র, র হলো ব, ব হচ্ছে 3 নম্বর। 3 নম্বর মানে হলো কি? ঘোষ। মূর্ধন্য, মূর্ধন্য মানে কি? মূর্ধন্য হলো 5 নম্বর। 5 নম্বর মানে কি? ঘোষ। তালব্যস্য, তালব্যস্যর অবস্থান হচ্ছে 1 নম্বর। আর 300 সমান সমান কি? 300 সমান সমান তালব্যস্য পড়াইছি। সুতরাং 1, 1 মানে কি? 1 মানে হচ্ছে অঘোষ। উত্তর হবে ঘ। তোমাদের কি উপকার হচ্ছে আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি বিগত সালের? এতে কি তোমরা উপকৃত হচ্ছ? একটু জানাও। আসি রে ভাই, আসি আসি। ওকে, লক্ষ্য করো, বলছি অঘোষ, অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? দেখো, অঘোষ মহাপ্রাণ ধ্বনি আচ্ছা। ওকে, দেখো, লক্ষ্য করো, বলছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? একটু বোঝার চেষ্টা করো। অঘোষ, অঘোষ মানে পড়াইলাম কি? অঘোষ মানে পড়াইলাম 1 2। ঘোষ মানে 3 4 5। মহাপ্রাণ, মহাপ্রাণ মানে কি? মহাপ্রাণ মানেই হলো জোর। জোর, জোর মানে কি? 2। তাহলে দেখো 2 নম্বর বর্ণ কোনগুলো? দেখো, ক 1 নম্বর বর্ণ, সুতরাং এটা আগেই বাদ। ক নম্বরে এসো, খ 2 নম্বর, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। চ ছ, ছ 2 নম্বর, সম্ভাবনা আছে। ত থ, থ 2 নম্বর আছে। প ফ 2 নম্বর আছে। অর্থাৎ এটাই হলো উত্তর, বাকিগুলো একটা উত্তর হবে না। ঠিক আছে, ঘ হলো ঘোষ ধ্বনি, সুতরাং বাদ। ও হলো ঘোষ ধ্বনি, সুতরাং বাদই হলো। এভাবে তোমাকে লিখতে হবে। আচ্ছা, ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়, একটু আগে পড়ালাম। 47 শেষ। এবার আসো 48, 48 নম্বরটা দেখো, বলছে কোনগুলো অল্প প্রাণ ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি মানেই হলো বেজোর। ঠিক আছে, অল্প প্রাণ 1 3 5। লক্ষ্য করো, ক চ ট অর্থাৎ সবগুলো 1 নম্বর। দেখো, খ, খ হচ্ছে মহাপ্রাণ জোর। ত থ, থ হচ্ছে মহাপ্রাণ জোর। দেখো, ঘ, ঘ হচ্ছে জোর মহাপ্রাণ। অর্থাৎ উত্তর হবে আমাদের কি? ক। 49, 49 নম্বরটা দেখো, বলছে অন্তস্থ জয়ের উচ্চারণ স্থানগত অবস্থান কি? অন্তস্থ জ তোমাদেরকে পড়িয়েছিলাম, অন্তস্তয় নিচে ফোঁটা দিলে, অন্তস্থ জয়ের নিচে ফোঁটা দিলে অন্তস্থ পাওয়া যায়। আর অন্তস্থ জ সমান সমান কি? বর্গীয় জ। আর বর্গীয় জ সমান সমান কি? তালব্য। দেখো তো, তোমাদেরকে এগুলো এভাবে আমি পড়িয়েছি। অর্থাৎ তোমরা দেখলেই পারবা, দেখলেই পারবা, তাহলে এটা উত্তর কি হবে? তালব্য হবে। ঠিক আছে, অনেক সহজ করে তোমাদেরকে আমি পড়িয়েছি। ওকে, এবার আসো
50 নম্বর, কোনগুলো তারণজাত ধ্বনি? কোনগুলো? এই যে ডয়বিন্দুরা ঢয়বিন্দুরা, এগুলো হলো তারণজাত ধ্বনি। ঠিক আছে, কোনগুলো শীষ ধ্বনি? 51 নম্বর প্রশ্নটা দেখো, কোনগুলো শীষ ধ্বনি? কোনগুলো শীষ ধ্বনি? দেখো, শীষ স স ব্যাপার থাকবে, উত্তর খ, শীষ ধ্বনি। এরপরে আসো 52 নম্বর, নিচের কোনগুলো কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি মানে কি? ক খ গ ঘ ঙ। কোনগুলো? দেখো, ক, ঙ, ঘ, খ, অর্থাৎ উত্তর হলো এইটা। চ তালব্য ধ্বনি বাদ, চ তালব্য ধ্বনি বাদ, ইও তালব্য ধ্বনি বাদ, অর্থাৎ উত্তর হবে ক। তোমরা পারবে এগুলো। 53 নম্বর প্রশ্নটা দিকে তাকাও, নাসিক্য বর্ণ নয় কোনটি? তাহলে ইও নাসিক্য, উ নাসিক্য, ইও নাসিক্য, ম নাসিক্য, চ হচ্ছে নাসিক্য না, স্পৃষ্ট ব্যঞ্জন। ওকে, এবার আসো 54 নম্বরটা দিকে তাকাও, বলছে উষ্ম ধ্বনির উদাহরণ কোনটি? উষ্ম, উষ্ম, উষ্ণতা ছড়ায় আর কি, উষ্ম ধ্বনি। লক্ষ্য করো কোনগুলো? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই বর্ণগুলো হচ্ছে উষ্ম ব্যঞ্জন। তাহলে এখানে কোনটা উষ্ম? দেখো, এটা উষ্ম, এটা উষ্ম, এটা উষ্ম, এটা উষ্ম, তাহলে এটা উষ্ম না, তাহলে উত্তর হবে আমাদের এটা। ওকে, এরপরে আসো 55 নম্বর, 55 নম্বরটার দিকে একটু তাকাও, বলছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এই যে পড়াইলাম, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার কার আছে কয়টা? কার আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার কার আছে কয়টা? কার আছে 10টা। ফলা আছে কয়টা? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা, ফলা আছে 6টা। মজার লবণ, একটু আগে পড়ালাম। আর এই যে 10টা আমাদের কার, তাহলে কার নাই, কার কার একটা বর্ণের নাই, সেটা হলো অ। এই অটাকে বলা হয় লীন বর্ণ বা নীলিন বর্ণ। ওকে, তোমরা জানো, আমি পড়িয়েছি। ওকে, এবার 56 নম্বর, বলছে ধ্বনি সৃষ্টির সময় স্বরতন্ত্রী অনুরণন সৃষ্টি হলে তাকে বলা হয় কি? তাকে কি বলা হয়? সৃষ্টি হলে। আমরা পড়েছি যে স্বরতন্ত্রী অনুরণনের উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অঘোষ, আরেকটা হইল ঘোষ। আমরা জানি ঘোষ ধ্বনিতে অনুরণন হয়, অঘোষে হয় না, তাহলে ঘোষ অনুরণন হয়। ওকে, উত্তর হলো ঘোষ ধ্বনি। 56, উত্তর খ। এবার আসো 57 নম্বর, 57 নম্বরে বলা হয়েছে কি কোনটি ও স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? কোনটি কি স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? ও স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়। লক্ষ্য করো, ও ধ্বনিটা কোথায় অবস্থিত? আমরা এইভাবে চারটাকে পড়েছিলাম, ঠিক আছে? চার্টে পড়লাম কি, চার্ট পড়ছিলাম, চার্ট আঁকাবো, আঁকাই, চার্ট আঁকানো যায় না, স্কেল নিব নাকি? দেখো, আচ্ছা যাই হোক, এই যে এইরকম, এক দুই তিন, এই যে 4, এই পাশে একটা, এই পাশে একটা। লক্ষ্য করো, ও স্বরধ্বনিটা কোথায় ছিল? ও ছিল প্রথমে কি ছিল? রস্বই, তারপরে ছিল ও। ও, এই ও ধ্বনি ছিল দ্বিতীয় অবস্থানে, অর্থাৎ এটা কি পশ্চাৎ স্বরধ্বনি। এটা কি উপরেরটা সংবৃত, এটা হলো অর্ধ সংবৃত, ঠিক আছে? এই পাশে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় গোল হয়, সুতরাং গোলাকৃত। আর এই যে নিম্ন, নিম্ন মানে কি? নিম্ন মানে সরিয়া, অর্থাৎ এইটা হবে না। তাহলে উত্তর কি? বৈশিষ্ট্য নয় কোনটা? বৈশিষ্ট্য নয় হলো ঘ। ঠিক আছে, তাহলে 57 নম্বর উত্তর হবে আমাদের কি? ঘ। এবার আসো 58 নম্বর, বলছে কোনটি রস্য স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? রস্য স্বরধ্বনি কোথায় অবস্থিত? আমি চার্ট না আঁকাই, রস্য স্বরধ্বনি হচ্ছে এই পাশে সবার উপরে অবস্থান ছিল। রস্য স্বরধ্বনি ছিল সংবৃত, রস্য স্বরধ্বনি ছিল উচ্চ, উচ্চ, এটা ছিল গোলাকার, ঠিক আছে? গোলাকার। এটা ছিল কি? এটা ছিল আমাদের সংবৃত, উচ্চ, গোলাকার এবং পশ্চাৎ, ঠিক আছে? তাহলে দেখো তো, এটা কি সম্মুখ ছিল? না, সম্মুখ ছিল না, অর্থাৎ এটা বৈশিষ্ট্য না। তাহলে উত্তর কি? খ, সরি ক। এবার আসো 59 নম্বর প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন দিকে তাকাও, বলছে কোনটি আস্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? লক্ষ্য করো, কোনটি আস্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? আস্বরধ্বনির অবস্থান কোথায় ছিল? একেবারে নিচে ছিল, নিচে নিচে।
তাহলে নিচে থাকলে সেটা কি, সেটা হলো নিম্ন। নিম্ন এটা একটা আস্বাদনের বৈশিষ্ট্য। অগোলাকৃতি অর্থাৎ আস্বাদনী নির্লিপ্ত ছিল, নির্লিপ্ত, নির্লিপ্ত ছিল, নির্লিপ্ত ছিল, নির্লিপ্ত অর্থাৎ এটা গোলাকৃতি, অগোলাকৃতি, ঠিক আছে, অগোলাকৃতি। অর্ধ বিবৃত না, একেবারে নিচে থাকার কারণে এটা ছিল বিবৃত, সুতরাং এটা আস্বাদনের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। ওকে, আস্বাদনের বৈশিষ্ট্য নয়। এই উত্তর তো দুইটা রে, একটা হচ্ছে পশ্চাৎ এটাও বাদ, উত্তর দুইটাই হবে, ঠিক আছে। অর্ধবিবৃতও না, বৈশিষ্ট্য না, পশ্চাৎ স্বরধ্বনিও না, এটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি, ঠিক আছে। ওকে, এরপরে আসো 60 নম্বর। আর কত আছে, ওরে বাবা রে, 69, এতগুলা। এবার আসো 60 নম্বর। স্বরধ্বনির বৈশিষ্ট্য কি? স্বরধ্বনির বৈশিষ্ট্য কি? স্বরধ্বনি, স্বরধ্বনি হচ্ছে সামনে থেকে 3 নম্বর, সামনে থেকে 3 নম্বর ছিল, সামনে থেকে 3 নম্বর, ঠিক আছে। অর্থাৎ সেটা সম্মুখ স্বরধ্বনি, এটা একটা বৈশিষ্ট্য। এটা বিবৃত ছিল না, কারণ এটা ছিল অর্ধ বিবৃত। এটা নিম্ন মধ্য ছিল, যেহেতু 3 নম্বর নিম্ন মধ্য। আর এটা ছিল অগোলাকৃতি, মানে কি এটা প্রসৃত, অর্থাৎ উত্তর হবে খ, এটার বৈশিষ্ট্য নয়। আচ্ছা, দুইটাই হবে, দুইটাই হবে, আগেরটাতে দুইটাই হবে। এ জনগণ, কমে গেল কেন জনগণ? ঘুমাই ঘুমাই ক্লাস নেওয়া যাবে? আচ্ছা, আলোচনায় আসি। ফালতু লাভবাদ, লক্ষ্য করো। দেখো 61 নম্বর বলছে কি, অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির মধ্যে পার্থক্য ঘটে কি কারণে? কি কারণে ভাই, কি কারণে? মুখবিবরের পেশির কারণে? পেশি দিয়ে কি হয়? না তো। ধ্বনির বৈশিষ্ট্যের কারণে? না তো। ধ্বনির আবার এই জায়গাতে বৈশিষ্ট্য কি? আচ্ছা, ফুসফুস তাড়িত বাতাসের কারণে? হ্যাঁ, ফুসফুস তাড়িত বাতাসের কারণে। বাতাস যদি কম আসে সেইটা হবে অল্প প্রাণ, বাতাস যদি বেশি আসে সেইটা হবে মহাপ্রাণ। বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে? বুঝছ, বুঝছ না বুঝো নাই? আচ্ছা, ধন্যবাদ। লক্ষ্য করো 62 নম্বর বলছে কোনটি এ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? এ স্বরধ্বনি হচ্ছে সম্মুখ ধ্বনি 2 নম্বরে আছে, 2 নম্বরে। তোমাদেরকে আমি বলেছিলাম সেই পিকচারটা, ঠিক আছে, যে পিকচারটা আমি তোমাদেরকে মৌলিক স্বরধ্বনি পড়াইছিলাম, ওইটা একেবারে মাথায় স্ক্যান করে নেবে, স্ক্যান, যাতে কখনো না ভুল হয়। দেখো আমি বলে দিচ্ছি, এটা ছিল 2 নম্বর, সামনে ছিল এবং 2 নম্বর ছিল, যে কারণে এটাকে বলা হচ্ছিল উচ্চ মধ্য, যে কারণে এটাকে বলা হচ্ছে অর্ধ সংবৃত, যে কারণে এটাকে বলা হচ্ছিল প্রসৃত, ঠিক আছে। এতগুলো বৈশিষ্ট্য বললাম। এবার দেখো এই ধ্বনির বৈশিষ্ট্য নয়, সম্মুখ স্বরধ্বনি এটা বৈশিষ্ট্য, অর্ধ সংবৃত এটাও বৈশিষ্ট্য, উচ্চ মধ্য এটাও বৈশিষ্ট্য, গোলাকৃতি না ভাই, গোলাকৃতি না, এটা গোলাকৃতি বৈশিষ্ট্য নয়। ওকে, 63 নম্বর বলছে বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বরের সংখ্যা কত? হ্রস্ব স্বরের সংখ্যা 4টা, একটু আগেই পড়াইছি, একটু আগে পড়াইলাম, হ্রস্ব স্বরধ্বনির সংখ্যা 4টা, ঠিক আছে। ওকে, এবার আসো 63 নম্বর। 64 নম্বর বলছে কোনটি স্বরান্ত অক্ষর? স্বরান্ত অক্ষর, এই জায়গাতে আলাপ আছে। কোনটি স্বরান্ত অক্ষর? দেখো 64 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও, স্বরান্ত অক্ষর। হুম দেখো 1 নম্বরে বলছে কি, পবন। লক্ষ্য করো, পবন, পবন, পবনের মধ্যে তাকাও, প একটা, ব দন্তন্য বন, পবন, প একটা অক্ষর, বন একটা অক্ষর, বন, বন হচ্ছে বদ্ধাক্ষর, প হচ্ছে মুক্তাক্ষর। এবার দেখো দহন, দ একটা অক্ষর, হন একটা অক্ষর, হন, হন অহন, এটা হচ্ছে বদ্ধাক্ষর, এটা হচ্ছে মুক্তাক্ষর। এবার দেখো আশা, সরিয়া তালব্য সহকারে আশা,
এইটা মুক্তাক্ষর, এটাও মুক্তাক্ষর, সুতরাং তোমাকে এখানে বলেছে স্বরান্ত অক্ষর কোনটা। এখন দেখো এটাও একটা মুক্ত, এটা বদ্ধ, মুক্ত বদ্ধ, অর্থাৎ এই জায়গাতে ঘাপলা আছে, মরণ, রণ। আমরা দেখতে পাচ্ছি তিনটাই সেম, এটা মুক্তাক্ষর এটা বদ্ধাক্ষর, অর্থাৎ এই তিনটা সেম, আর এটা দুইটাই মুক্ত, সুতরাং উত্তর হবে গ। তোমাকে অপশন দেখে উত্তর করতে হবে। বোঝা গেছে? আগের ক্লাসগুলো এই পেজেই পাবা, বাংলা ক্লাস পেজেই পাবা। যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই বাংলা ক্লাস খোরশেদ স্যার একটা গ্রুপ আছে, এই গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সাথে আমার আইডিতে একটা ফলো দিয়ে দিও, ফলোয়ার বাড়বে। জনগণ তো এখন ফলোয়ার দেখে যে কোন স্যারের কত ফলোয়ার। ফলোয়ার মানে হলো সেই স্যার খুব ভালো পড়ায়, ফলোয়ার নাই স্যারও নাই, ঠিক আছে? এখন ফলোয়ার দিয়ে মাস্টারের যোগ্যতা বিচার করা হয়, ঠিক আছে? ওকে, লক্ষ্য করো, বলছে বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যা কয়টি? বাংলা ভাষায় বর্ণ সংখ্যা কয়টা? স্বরান্ত অক্ষর, স্বরান্ত অক্ষর মানে মুক্তাক্ষর, মুক্ত, মুক্ত, মুক্ত মানে হচ্ছে স্বরান্ত, স্বরান্ত, স্বরান্ত হচ্ছে মুক্ত। দেখো এই যে আশা, দেখো তালব্য সহায়কারের সা, অর্থাৎ তালব্য সহায়ের সাথে একটা কি আছে? আ আছে, আটা হচ্ছে স্বরধ্বনি, এই জন্য বলছে যে যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে সেটাকে বলা হয় কি? স্বরান্ত অক্ষর, স্বরান্ত। আর যেইটা হচ্ছে বদ্ধাক্ষর সে তার সাথে স্বরধ্বনি থাকে না, এই জন্য তাকে বলা হয়, এজন্য তাকে বলা হয় বদ্ধাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। এই অক্ষরের ক্লাসে পড়াইছি, গত ক্লাসেও পড়াইছি। ভণ্ডামি ছাড়ো, বুঝছো? ভণ্ডামি করিও না। এবার আসো তোমাদের কাঙ্ক্ষিত একটা প্রশ্ন, প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন, ঠিক আছে? এটা নিয়ে আমাকে ক্লাসে অনেকে প্রশ্নও করে, ভণ্ড বুঝতে বুঝে কিন্তু প্রশ্ন করে। লক্ষ্য করো, প্রেম, তুমি এটাকে উচ্চারণ করছো কি? প্রেম, প্রেম, তুমি কিন্তু তুমি কি বলো? এটাকে কি বলো? প্রেম, প্রেম, প্রেম বলো না, তুমি বলো কি? তুমি বলো প্রেম, প্রেম বলো, প্রেম, অর্থাৎ অক্ষর একটা, ঠিক আছে? একটি অক্ষর। ওকে, ওকে, বর্ণ সংখ্যা 50টা, ঠিক আছে? উত্তর ঠিক আছে তো, 50টা। ওকে, এবার আসো, এই মাহফুজ ইসলাম, দুইটা হবে কেন? প্রেম, প্রেম, তুমি কি প্রেম বলো? প্রেম বলো, প্রেমে বলো না, প্রেম বলো, প্রেম, ঠিক আছে? এই জন্য অক্ষর হবে একটা। এবার আসো 67 নম্বর প্রশ্ন, 67 বলছে একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহার হয়? দেখো তো একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহার হয়? একটি ধ্বনিতে একটি প্রতীক ব্যবহার হয়, একটি ধ্বনিতে একটি প্রতীকী ব্যবহার হয়, ঠিক আছে? ধরো একটি ধ্বনিতে একটি প্রতীকী ব্যবহার হয়, কতে তুমি ক উচ্চারণ করছো, কই লিখছো, ঠিক আছে? একটি লিখবা, একটি। ওকে, এবার আসো 68 নম্বর, 68, 68 দেখো, বলছে নিচের কোন উত্তরটি ঠিক? ঠিক উত্তর কোনটা দেখো, বলছে বর্গীয় জ। বর্গীয় জ কত নম্বর গো? বর্গীয় জ হলো 3 নম্বর। তিন, তিন হইলে কি? তিন হইলে সেটা ঘোষ ধ্বনি, এবং সেটা কি? সেটা অল্প প্রাণ, বেজর হলে অল্প প্রাণ, সুতরাং ঘোষ অল্প প্রাণ। দেখো ঝ, ঝ হলো 4 নম্বর। 4 নম্বর মানে কি? 4 নম্বর মানে হলো ঘোষ কিন্তু মহাপ্রাণ, তার মানে এটা না। এবার দেখো এটা তো বললামই না, এটা কি? ঘোষ, সুতরাং অবৈধ আছে, বাদ। ওকে, 70, 69, 69, 69-এ তাকাও বাচ্চারা, দেখো বলছে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণকে বলে কি বলে? ভাইয়া, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। কথা বোঝা গেছে? দেখো তো যেগুলো আলোচনা করছি, 67 নম্বর বুঝো না? জান্নাতুল ফেরদৌস। আচ্ছা বলছি 67 নম্বর আবার রিপিট করছি, নো প্রবলেম। 69 নম্বর দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলা হয়? বলা হয় কি বলা হয়? হ্যাঁ, বর্গীয় বর্ণ বলা হয়। 67 নম্বর দেখো, একটি ধ্বনিতে কয়টি প্রতীক আছে? একটি ধ্বনিতে একটি প্রতীক আছে, একটি ধ্বনিতে একটি প্রতীক আছে। ক, তুমি বলছো ক, তুমি লিখছো ক, কয়টা প্রতীক, কয়টা দিয়ে লিখছো?
কয়টা দিয়ে লিখছো? তুমি কি এভাবে লিখছো ক হ এটা সমান সমান ক, তুমি কি এভাবে লিখছো? ক কে বুঝাইতে কি তুমি এভাবে লিখো? না, এভাবে লিখো না। অর্থাৎ ক বুঝাইতে তুমি এভাবে লিখো, অ বুঝাইতে তুমি এভাবে লিখো, আ বুঝাইতে এভাবে লিখো, রস্ব ই, ই বলতে তুমি এইটাকে বুঝো, অর্থাৎ ই উচ্চারণ করছো ধ্বনি, আর যখন তুমি লিখছো তখন এই একটা বর্ণ দিয়ে তুমি সেটাকে প্রকাশ করছো। এই জন্য বলছে কয়টি প্রতীক ব্যবহার করা হয়, অর্থাৎ কয়টি বর্ণ ব্যবহার করা হয়? বর্ণ ব্যবহার করা হয় একটি। এই হলো কথা, এই হলো আলাপ। ঠিক আছে, ওকে। এবার আসো যুক্ত বর্ণ, এটা দিয়ে আজকে আমাদের শেষ। কোনটি শুদ্ধ? দেখো যুক্ত বর্ণ পড়াইছিলাম তোমাদের, যুক্ত বর্ণ পড়াইছিলাম। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো মেহেরবানি করে অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, ঠিক আছে? ক্লাস শেয়ার করতে কখনো কৃপণতা করো না, বুঝছো? কখনো কৃপণতা করো না, একটু শেয়ার করে দিও। শেয়ার না করলে তো ফলোয়ার্স বাড়বে না, ফলোয়ার্স বাড়বে না। আর যদি ফলোয়ার্স না বাড়ে অনেক শিক্ষার্থী ক্লাস করবে, ঠিক আছে? প্রথম পত্র ক্লাস নিব 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 নিব, একটু ধৈর্য ধরো, নিব, ঠিক আছে? তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখো দেখো কোনটি শুদ্ধ? এই বর্ণটাকে যদি আমরা দেখি, এই বর্ণটার মধ্যে কি আছে? মূর্ধন্য ষ আছে, আর কি আছে? মূর্ধন্য আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর দেখো কোথায়, এই যে উত্তর ক, সরি খ। এক নম্বরের উত্তর কি? এক নম্বরের উত্তর হলো খ, 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 এক নম্বরের উত্তর খ। 2 নম্বর আসো, বলছে জ্ঞান শব্দের যুক্ত বর্ণটিকে, জ্ঞান শব্দের যুক্ত বর্ণটিকে কোন বর্ণের মিলনে গঠিত? জ্ঞান, এই যে জ্ঞান, লক্ষ্য করো যখন বর্ণটা এইটা আসবে, ঠিক আছে, অর্থাৎ এইরকম মানে তার মাঝে একটা ইও আছে, এবং প্রথমে বর্গীয় জ তারপরে ইও, ঠিক আছে? আর যদি এই রকম হয় তাহলে আমরা প্রথমে ইও লিখবো, তারপরে বর্গীয় জ লিখবো। বুঝা গেছে? এই দুটো বর্ণ একটু নোট করো, এই দুটো তোমরা ভুল করো, ঠিক আছে? এই দুটোতে তোমরা ভুল করো, ভুল করো। এ জনগণ শেষ পর্যন্ত থাক, শেষে তাবারক দেওয়া হবে, তাবারক, বাতাসা, ঠিক আছে? আর কি কি দেওয়া যায় জানি, দেওয়া হবে। ওকে, এবার আসো 3 নম্বর। বলছে নিচে বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে, ভুলভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ কোনটা ভুল? দেখো এই বর্ণটা মানে হলো ক যোগ মূর্ধন্য ষ, ঠিক আছে? এই বর্ণটার মানে হইল, এই বর্ণটার মানে হইল হ যোগ ম। এই বর্ণটার মানে হইল এই যে এইটার, ধরো এটার মানে হলো ত যোগ ম, ঠিক আছে? এইটার মানে হইল বর্গীয় জ যোগ ইয়, ঠিক আছে? এখন দেখো ভুল কোনটা? ভুল হইল গ। বুঝা গেছে? টুটুল প্রামাণিক কেমন আছেন? গুরু কেমন আছেন? এই গুরু এখনো হইতে পারি নাই, দোয়া করো। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি, আশা রাখছি তুমিও ভালো আছো। যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, এটাই প্রত্যাশা করি। 4 নম্বর দেখো, এইটা একটু আগে ভাঙলাম, হ যোগ ম, অর্থাৎ উত্তর গ। 5 নম্বর দেখো, অভিধানে, অভিধানে এই বর্ণটা কোথায় থাকে? আমরা জানি অভিধানে ক এর পরে খ থাকে, খ এর পরে গ থাকে, গ এর পরে ঘ থাকে, ঘ এর পরে ও থাকে, অভিধানে এইভাবে আছে। এই বর্ণটাকে যদি আমরা ভাঙি তাহলে এই বর্ণে পাবো ক যোগ, কি পাবো? ক যোগ, ধরো ক যোগ মূর্ধন্য ষ পাবো, ঠিক আছে? ক যোগ মূর্ধন্য ষ। এখন দেখো ক, ক মানে কি? ক মানে ক এর সাথে যুক্ত আছে অ, সমান সমান ক হয়, অর্থাৎ ক, এটারও প্রথম বর্ণ ক, এটারও প্রথম বর্ণ ক, অর্থাৎ কমন। দ্বিতীয় বর্ণের দিকে তাকাই, দ্বিতীয় বর্ণের দিকে যদি আমরা তাকাই তখন আমরা দেখতে পাই এখানে দ্বিতীয় বর্ণের ক্ষেত্রে স্বরেও আছে, এখানে আছে মূর্ধন্য ষ। সুতরাং অভিধানে অবস্থান ভেদে অ এর অবস্থান আগে, যে কারণে ক থাকবে আগে, তারপরে যাবে মূর্ধন্য ষ, তারপরে যাবে খ, অর্থাৎ ক এর পরে
এই বর্ণটার ভুক্তি হয়েছে, এই জন্য বলা হচ্ছে ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে, অর্থাৎ ক এর পরে এই ক্ষীয়টা অভিধানে যুক্ত হয়েছে। ঠিক আছে, ওকে। বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, অভিধানে যে শব্দের ক্রম আছে, বর্ণের ক্রম আছে, ওখানে আবার পড়াবো, কোনো চাপ নাই, টেনশনও নাই, টেনশন মুক্ত থাকো, ফ্রি থাকো। ঠিক আছে, এটা পারলাম না, ও বাবা আমার কি অ্যাডমিশন হবে না? না না, হবে হবে, ধৈর্য ধরো, হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, রন্ধ শব্দের বর্ণগুলো, রন্ধ শব্দের বর্ণগুলো হলো, রন্ধ শব্দের বর্ণগুলো কি? একটা র আছে, দেখো একটা র আছে, র এর পরে কি আছে? এই যে এই যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের প্রথমে আছে দন্তন্য, তারপরে আছে কি ধ, তারপরে আছে র ফলা। অর্থাৎ এইটা কোথায় আছে দেখো তো, র দন্তন্য কোথায়? র দন্তন্য দ, না এটাও না, র দন্তন্য ধ র, অর্থাৎ উত্তর হবে ক। 6 নম্বর উত্তর হবে ক। বুঝা গেছে? 6 নম্বর উত্তর হবে ক। বুঝছো? বুঝছো? এবার আসো 7 নম্বর, বলছে জ্ঞান শব্দের যুক্ত বর্ণটিকে ভাঙলে কি হয়? প্রথমে হবে বর্গীয় জ, তারপরে হবে ইয়, এই যে এইটা, এইটা অবশ্যই মনে রাখবে, এর নিচে প্রথম বর্ণের নিচে হসন্ত হয়। 8 নম্বর, এই যে তিনটা বর্ণ, এই তিনটা বর্ণকে ভাঙো, এই তিনটা বর্ণকে ভাঙো, কোথায় আছে? বিশিষ্ট রূপ কোনটা? দেখো এই যে এইটাকে ভাঙলে কি পাওয়া যায়? একটু আগে পড়লাম, ক যোগ মূর্ধন্য ষ, এটা পাইলাম। এরপরে এই বর্ণটাকে যদি ভাঙি কি পাবো? এই বর্ণটাকে ভাঙলে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য, এটা পাবো। এই বর্ণটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? এই যে সাইডে থাকলে সবসময় দন্তন্য হয়, মনে রাখবা। এই হয়ের পাশে যদি এরকম আকৃতি থাকে তাহলে সেটা দন্তন্য হয়, আর হয়ের নিচে যদি থাকে এরকম তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য হয়। অর্থাৎ দন্তন্য হচ্ছে আমাদের বাংলা ভাষার, আর মূর্ধন্য হচ্ছে তৎসম ভাষার, অর্থাৎ তৎসম হচ্ছে অন্যের ভাষা। ঠিক আছে, এই জন্য বলছে এই মূর্ধন্য তুই সবসময় আমাদের নিচে থাকবি, নিচে। আরে দন্তন্য তুই আমাদের আত্মীয় মানুষ, কাছের মানুষ, নিকট আত্মীয়। ঠিক আছে, এই জন্য তুই আমাদের সবসময় পাশে থাকবি, পাশে। বুঝা গেছে? এই জন্য এটাকে আমরা পাশে রাখছি। ওকে ওকে। 9 নম্বরে আসো, তৃষ্ণা শব্দে কোন বর্ণ আছে? তৃষ্ণা, দেখো তো তৃষ্ণা শব্দটাকে আমরা ভাঙি তাহলে কি পাবো? প্রথমে পাবো তয়ে রিকার, রি কই রি, এই যে রিকার, তারপরে কি মূর্ধন্য স, এই যে এই বর্ণটা মূর্ধন্য স, এর সাথে যুক্ত আছে মূর্ধন্য, তার সাথে যুক্ত আছে আ। লক্ষ্য করো এইরকম আছে কোথায়? দেখো ত রি মূর্ধন্য স মূর্ধন্য আ, অর্থাৎ ঘ নম্বর উত্তর। বুঝা গেছে? হ্যাঁ বুঝছো? আশা করি বুঝতে পারেছো। বুঝতে পারেছো গো ছেলেরা, বুঝেছো বুঝেছো? বুঝছি বুঝছি, বুঝেছো। আচ্ছা, এবার আসো 10 নম্বর, 10 নম্বরটা একটু আসো দেখো। দেখেন কেউ আবার বদনাম টদনাম করিন না। ওকে, এবার আসো, এইখানে এই বর্ণটা কি? এই বর্ণটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো প্রথমে ত হসন্ত পাবো, তারপরে পাবো থ, অর্থাৎ ত এর সাথে থ যুক্ত হয়েছে। দেখো উত্তর কোনটা? ত ও থ এর মিলিত রূপ, উত্তর ক। ঠিক আছে, উত্তর ক। এবার আসো 11 নম্বর, বলছে মনু, এই মনু শব্দটি ভাঙলে কি পাওয়া যায়? মনু, মনু কি? মনু হলো মানুষ, বরিশালের ভাষা সম্ভবত। আচ্ছা দেখো মনু, আচ্ছা আমরা জানি ময়ের সাথে কোনো কার নাই, মানে কি আছে? অ আছে। এরপর দেখো দন্তন্য, দন্তন্যর সাথে কি আছে? রস্যু আছে। দেখো তো কোথায়? এই যে ক, উত্তর ক। 11 নম্বর উত্তর ক। ঠিক আছে, ওকে। এবার আসো 12 নম্বরে আসো, 12 নম্বর, এই যুক্ত বর্ণটির যুক্ত বর্ণের বিশ্লিষ্ট রূপ কোনটি? এই যে একটু আগে বললাম, নিচে থাকলে মূর্ধন্য, উত্তর খ। ওকে, 13 নম্বরে আসো, এই যে এই ভদ্রলোককে যদি আমরা ভাঙি তাহলে এটারে কি পাবো? যদি এটাকে বিশ্লেষণ করি, আসলে ভাঙা তো যায় না, বিশ্লেষণ করতে হয়। ওকে ওকে, লক্ষ্য করো, ক যোগ মূর্ধন্য স যোগ ম কোথায় আছে? দেখো
কোথায় আছে? ক যোগ মূর্ধন্য ষ যোগ ম, এই যে ঘ নম্বরে আছে। ওকে, ওকে, 14 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। লাঞ্ছনা শব্দের এইটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? এটা তো আমরা দেখতেই পাচ্ছি, ইও আছে, তার সাথে কি যুক্ত আছে? স আছে। ওকে, ইও আর স কোথায়? গ। শেষ। বুঝছো? শেষ, উত্তর শেষ। এবার আসো 15 নম্বর, নিচের কোন যুক্ত বর্ণে 4টি বর্ণের সংযোগ ঘটেছে? 4টি বর্ণ, লক্ষ্য করো। এ বর্ণটাকে যদি আমরা ভাঙি কি পাবো বিশ্লেষণ করলে? ত, ত এর সাথে ত, তারপরে কি আছে? তারপরে আছে জ আছে, জ, আবেগে বলে ফেলছি, সরি। তারপরে আছে জ, জয়ের পরে আছে রস্যু, ঠিক আছে। ওকে, এবারে দেখো এই বর্ণটাকে যদি ভাঙি বিশ্লেষণ কি পাবো? ভ, ভয়ের সাথে রফলা, আর রফলার পরে কি? দীর্ঘ উকার। 3টা বর্ণ, সরি 3টা বর্ণ, এটাতে আছে 4টা বর্ণ। ওকে, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি ও পাবো, ওর পরে আছে ক যোগ মূর্ধন্য ষ যোগ জ, ঠিক আছে। এর পরে আবার একটা অ আছে। দেখো, কোন বর্ণ নাই মানে কি? তার সাথে একটা অ আছে। কোন কার নাই তার মানে কি? তার সাথে একটা অ আছে। অর্থাৎ এখানে কয়টা বর্ণ? 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এরপরে আসো ঘ নম্বর। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ইও পাবো, বর্গীয় জ পাবো, তারপরে কি পাবো? তারপরে রস্যু পাবো। অর্থাৎ এখানে বর্ণ আছে 3টা। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছো? বুঝছো? এই 15 গ হবে কেন? বলছে 4টা বর্ণ আছে, উত্তর হবে ক। উত্তর গ যদি থাকে ওটা ভুল। কোনো কিছু নাই মানে একটা অ আছে। আচ্ছা, এবারে আসো 16, 16তে আসো। 16 বলছে কি? বলছে এই বর্ণটাকে যুক্ত বর্ণটি বিশ্লেষণ করলে কি পাবা? ইও স ইজ এ খ, একটু আগে বললাম, একটু আগে পড়লাম। 17 নম্বর, কোন কোন বর্ণের যুক্ত রূপ এটা? কোন কোন বর্ণ? দেখাই যাচ্ছে ক, এই ক এর সাথে আছে কি? স। কোনটা? এই যে এটা। কেউ আবার আবেগে রফলা দিয়ে ফেলো না, রফলা না কিন্তু। এই যে বলি বাক্স, রিক্সা, রিক্সা, ঠিক আছে। এই যে কয় শয়, ঠিক আছে, এটা হচ্ছে সেই বর্ণ। ওকে, এবার আসো 18 নম্বর। 18 নম্বরে দেখো, 18 নম্বরে কি আছে? 18 নম্বরে অনলি কয়ের উপরে রেফ আছে, রেফ। আমরা জানি রেফ, সরি র, ঠিক আছে, র যুক্ত আকারে থাকে, কখনো রেফ হয়ে কি, এখন আবার কেউ অন্যদিকে টানবা, কখনো আনসার হয়ে ফিরে আসে, কখনো এই ইয়ে হয়ে ফিরে আসে, ওই হয়ে ফিরে আসে, ঠিক আছে, এইভাবে ফিরে আসে বলবা। আই এম সরি, আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলছি র কখনো আমাদের সামনে আসে রেফ হয়ে, কখনো আসে র ফলা হয়ে। যখন র ফলা হয়ে আসে তখন সেটা বর্ণের পরে থাকে, ঠিক আছে। আর যখন রেফ হয়ে আসে তখন বর্ণের মাথায় থাকে। অর্থাৎ এই বর্ণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে আসবে র, হসন্ত ক, ঠিক আছে। উত্তর কোনটা? উত্তর হবে খ। বোঝা গেছে? বাইজিদ ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ ইসলাম, এত পরে কেন? আমরা শেষ দিকে চলে আসছি, আজকের ক্লাসের শেষ প্রান্তে আমরা চলে আসছি, ঠিক আছে। ওকে, এ বাহিনীরা, বুঝতে পারছো? বুঝছো না বুঝো নাই কোনটা? না বুঝলে কমেন্ট কমেন্ট করো, ঠিক আছে। বেশি বেশি করে কমেন্ট করবা, শেয়ার করবা। তোমরা তো জানোই বেশি করে কমেন্ট করলে ওইটা বেশি বেশি রিচ হয়, ঠিক আছে। আর বেশি বেশি শেয়ার করলে সেটা বেশি বেশি রিচ পায়। তাই বেশি বেশি কমেন্ট করবা আর বেশি বেশি শেয়ার করবা। ওকে, আচ্ছা, এবার আসো এই বর্ণটা একটু আগেও পড়ালাম। ইও, ইওর সাথে কি? বর্গীয় জ, ঠিক আছে। ওকে, এরপরে আসি
এখন দেখবে কেউ কেউ বলবে হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করবো আর আপনার ক্লাস রিচ হোক। না, এই কাজ করা যাবে না, ঠিক আছে? যাই হোক, কমেন্ট করিও, শেয়ারও করিও, ঠিক আছে? ওকে, দেখো বলছে কোন শব্দযুগল যুক্তাক্ষর নিয়ে গঠিত নয়। ঠিক আছে, আমরা একটু অপশনের দিকে যাই। অপশন, ঠিক আছে, আমরা জানি যুক্ত বর্ণ থাকে, যেমন ক, এই ক এর সাথে কিন্তু এই আটা যুক্ত অবস্থায় আছে, ক যোগ আ, এটা কিন্তু যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে? তো আমরা এইদিকে একটু লক্ষ্য রাখবো যে এখানে যুক্ত বলতে আসলে এই জায়গাটাতে কি বুঝাইছে। দেখো এখানে দেখো কল্পনা শব্দটার দিকে তাকাও, লয়ের সাথে কি যুক্ত আছে, প যুক্ত আছে। এখানে দেখো প্রপঞ্চ, এটা এটা কি যুক্ত আছে, এটা যুক্ত আছে আমার ইওর সাথে চ যুক্ত আছে, ঠিক আছে? ইওর সাথে চ যুক্ত আছে। এইটার দিকে যদি তাকাই তাহলে ইওর সাথে ক, এরপরে কি মূর্ধন্য ষ যুক্ত আছে, ঠিক আছে? এরপরে দেখো আসসালামু আলাইকুম সুজন মাহমুদ ভাই, কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমি কি শিখতে পারবো, আমার দ্বারা কি হবে বাংলা শেখা? না, আপনি তখনই বাংলা শিখতে পারবেন যখন আপনি কোর্সে ভর্তি হবেন, ঠিক আছে? আর কোর্সে ভর্তি হইতে হলে আপনার জন্য কোর্স ফি হলো 2 কোটি টাকা, অনলি 2 কোটি টাকা। 2 কোটি টাকার বিনিময়ে আপনি কোর্সটা করতে পারবেন। ধন্যবাদ। এরপরে আসি, মজা করলাম, উনি আমার বড় ভাই, ঠিক আছে? ওকে, ব্রাহ্মণ শব্দটার দিকে তাকাও, বয়ের রফলা, ব, আর এখানে কিন্তু রফলা যুক্ত আছে, যাই হোক, এই যে আবার এই জায়গাতে যুক্ত বর্ণ, এখানেও যুক্ত বর্ণ দিচ্ছে, কিন্তু এই গ নম্বর অপশনে কিন্তু আমরা এরকম কোনো কাহিনী দেখতে পাচ্ছি না। এই না দেখতে পাওয়ার কারণে আমরা উত্তর হিসেবে এই গ নম্বরটি নিব। বোঝা গেল? হ্যাঁ, বুঝছ? ওকে, শেষ প্রশ্ন 21 নম্বর, ঠিক আছে? 21 নম্বর প্রশ্নটার দিকে তাকাও, এখানে আছে কি বলছে যে এই যুক্ত বর্ণটা কোন বর্ণের সমন্বয়ে গঠিত, কোন বর্ণের সমন্বয়ে গঠিত গঠিত ওকে, দেখো এটা হলো কয় তয় বর্ণের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? প্রথমে ক, তারপরে কি, তারপরে হলো ত, তাহলে উত্তর কোনটা? উত্তর হলো গ। তাহলে এই ছিল, তাহলে এটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, ঠিক আছে? আমরা আমাদের শিডিউল ক্লাস যেগুলো আমরা করেছি সেগুলোর পাশাপাশি আমরা ওই টপিকগুলোর যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করেছি। এখন তোমরা একটু কি বলবো, সাচ্ছা দিলে, খাস দিলে একটু কমেন্ট করে বলো যে তোমাদের উপকার হয়েছে কিনা, ঠিক আছে? যদি না হয়ে থাকে তাহলে আমি আহত হব। ওকে, বলছে কোন শব্দযুগল যুক্তাক্ষর নিয়ে গঠিত নয়। তাহলে আপনাকে কোর্সে নিচ্ছি না আপাতত, ঠিক আছে? ওকে, এদিকে একটু তাকাও, এর দিকে তাকাও, এদিকে তাকাও। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাকে যে এই বর্ণটার দিকে তাকাও, এই বর্ণটার দিকে তাকাও, যুক্ত বর্ণ। এই বর্ণটার দিকে তাকাও, এই বর্ণটার দিকে তাকাও, যুক্ত বর্ণ। এই বর্ণ বা এই বর্ণটার দিকে তাকাও, এই বর্ণটার দিকে তাকাও, এগুলো সবগুলো কি সেম না? এই তিনটাই কি সেম ক্যাটাগরির না? কিন্তু এই জায়গাতে এসে দেখো তো এরকম কোনো বর্ণ আছে? নাই, অর্থাৎ উত্তর হবে এইটাই। বুঝছো না বুঝো নাই? এই মাহফুজ, বুঝছো? মাহফুজ, কমেন্ট করো বুঝছো কিনা। আজকের ক্লাসটি আসলে আমার কাছেও মনে হয়নি যে আমি এটা অনলাইন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে আমি ক্লাসরুমে যেভাবে ক্লাস নিই অফলাইন ব্যাচ গুলোতে, ঠিক তেমনই আর কি ভাবে ক্লাস নিয়েছে, আমার কাছে এমনটাই মনে হয়েছে। আমি আজকের ক্লাসে অনেক এনজয় করেছি।
তো যাই হোক, তোমাদের সর্বোপরি একটি কথাই বলতে চাই, সেটা হলো এই আয়োজনটা শুধু তোমাদের জন্যই, ঠিক আছে? আজকের এই আয়োজন বা আজকের আয়োজন না, আমাদের যে আয়োজনটি চলছে এটা আসলে তোমাদের জন্যই। তোমরা যদি উপকৃত হও সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি, ঠিক আছে? যাই হোক, কথা আর না বাড়াই, সবাই, আচ্ছা তোমাদের কোনো মন্তব্য বা বক্তব্য আছে কি? থাকলে একটু কমেন্ট করো, আমি 1 মিনিট সময় নিব, তারপরে আমি লাইভটি শেষ করব, কেটে দেব। যে কজন ক্লাসে যুক্ত হয়েছে সবার কমেন্ট চাচ্ছি, প্রত্যেকের কমেন্ট চাচ্ছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। জয়িতা কমেন্ট করেছো, ধন্যবাদ। জি এম ফারুক আহমেদ কমেন্ট করেছো, থ্যাংক ইউ। বাইজিৎ ইসলাম কমেন্ট করেছো, জি। আচ্ছা, বাইজিৎ ইসলাম পরে এসেছো। হ্যাঁ, এরকম ক্লাস থাকবে, অবশ্যই অবশ্যই থাকবে, এরকম ক্লাস থাকবে, চাপ নাই, থাকবে। ওকে। নাইমুর, আলহামদুলিল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ। আচ্ছা, তাহলে আজকে রিয়া ইসলাম স্যার 5 মিনিট আগে যুক্ত হয়েছি। হ্যাঁ, ফারুক আহমেদ বলেছ, আল্লাহ হাফিজ স্যার, ওয়েলকাম টু ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমিও ভালো থাকবে, শুভরাত্রি। আমরা আরো চাই, হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ক্লাস চলবে, ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো চলবে। সারা ইসলাম লিখেছ, এক কথায় অসাধারণ, ধন্যবাদ। খুব ভালো। অর্থ সব সময় সবকিছু নয়, মানবের কল্যাণে কাজ করা অনেক বড় সময় বড় কিছু অর্জন বটে। চালিয়ে যাও, টাকা নয়, দোয়া পাবে যখন কেউ সফল হবে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল। শ্রদ্ধেয় সুজন মাহমুদ, আমার বড় ভাই, দোয়া রাখবেন। মাহফুজ হাসান মিথুন, এভাবে আমাদের ক্লাসগুলো নিলে খুব ভালো হবে স্যার। অবশ্যই অবশ্যই, আপনার ক্লাস মিস করেছি গত বছর, হ্যাঁ এই বছর করে ফেলো, কোনো সমস্যা নেই। জান্নাতুল ফেরদৌস লিখেছো, টপিক শেষে এরকম ক্লাস, এরকম লিখেছো, হয়তো তুমি লিখতে চেয়েছো এরকম, হ্যাঁ এরকম ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, এরকম ক্লাস আমাদের থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই অবশ্যই থাকবে। হ্যাঁ, বিদ্রোহী কবিতা সেদিন সম্পূর্ণ হয়নি, বিদ্রোহী কবিতা সম্পূর্ণ করতে আরো 2টি ক্লাস লাগবে, এবং আরো 2টি ক্লাস নিয়ে বিদ্রোহী কবিতাটা শেষ করব, তোমাদেরকে আমি ওটা দিব, ওই ক্লাসটা, আরো 2টা ক্লাস নিব, এটা তোমরা ক্লাস পাবে। এবং আমি বলে রাখি, আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা বাংলা ক্লাসরুম, মানে ইংরেজিতে প্রথমে লিখবা বাংলা ক্লাসরুম, হাইফেন দিবা, দেওয়ার পরে আবার লিখবা বাংলায়, লিখবা বাংলা ক্লাসরুম, ঠিক আছে? লিখে ইউটিউবে সার্চ দিবা, আমার পেজটা আমার চ্যানেলটা পেয়ে যাবা। আমার সেই চ্যানেলে ক্লাসগুলো, সব ক্লাসগুলো একেবারে প্লে লিস্টে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা সেখানে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা শেষ করি নাকি? সালমান সিয়াম, তুমি হয়তো নতুন, তোমাকে দেখছি, আছে, আপনাকে পাবো না ভাবতে পারি নাই। এই যে এখানে তো পাচ্ছ, এখানে তোমাদের ক্লাস থাকবে, এখানে তোমাদের ক্লাস থাকবে, আমি তোমাদের ক্লাস এখানে নিব। হতাশ হবার কিছু নেই, নিরাশ হবার কিছু নেই, ইনশাল্লাহ আমরা আছি, আমরা একসাথে চলবো, একসাথে একটি পরিবারের মতো, ঠিক আছে? আমাদের এই আয়োজন নিয়মিত থাকবে। আমার উদ্দেশ্য হলো তোমরা পাবলিকিয়ান হও, ইউনিভার্সিটিতে ভর্তি হও, চান্স পাও, তারপরে হয়তো বলবে যে আমি বাংলা পড়েছি খোরশেদ আলম ভাইয়ার কাছে, না বললেও নয়, কোনো সমস্যা নেই, তবে একটু তৃপ্তি থাকবে যে তুমি
আমার থেকে শিখতে পেরেছো, শিখে তুমি একটি জায়গায় একটি অবস্থানে যেতে পেরেছো, ঠিক আছে? এটাই সবচেয়ে বড় পাওয়া। হুম। জয়িতা রানী আশীর্বাদ করবেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে। আমি চাই তোমরা প্রত্যেকে ইউনিভার্সিটিতে চান্স পাও, কারণ ইউনিভার্সিটিতে অনেক সিট, সিট সংখ্যা অনেক। তোমরা যে কজন এখানে আছো, ঠিক আছে, এর চেয়ে তো অনেক সিট। আমি দোয়া করি তোমরা সবাই চান্স পাও। হ্যাঁ, সবাই চান্স পাও, ভালো কিছু করো, এটা আমার দোয়া থাকবে। তাহলে আর কথা না বাড়াই, অনেক কথাই বললাম। আমরা সামনে আরো পথ চলবো, আরো দূরে আমাদেরকে যেতে হবে। হুম। ষড় ঋতু, হ্যাঁ, এখানে ক্লাস পাবে, দুশ্চিন্তার কিছু নেই। এই পেজটি একটু লাইক দিয়ে রাখো বা ফলো দিয়ে রাখো, ক্লাস হলেই নোটিফিকেশন পেয়ে যাবে, ক্লাসে যুক্ত হয়ে যাবে। আর আমার গ্রুপে, আমার এই পেজে, গ্রুপে, ইউটিউবে প্রত্যেকটা জায়গায় ক্লাসের রুটিন দেওয়া আছে, তোমরা সেটা একটু ডাউনলোড করে নিও। পারলে যদি সম্ভব হয় প্রিন্ট করে টেবিলের সামনে রেখে দিও, ইনশাল্লাহ ঠিকঠাক সময় মতো ক্লাস পাবে। হ্যাঁ, ওকে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই থাকি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।